আমি ব্রঙ্কিয়াকটাসিস। ব্রঙ্কিয়াকটাসিস সম্পর্কে আগে আমরা একটু ধারণা নেই। ব্রঙ্কিয়াকটাসিস মানে হলো অ্যাবনর্মাল ডিস্ট্রাকটিভ ডাইলেটেশন অফ দ্য ব্রঙ্কাই, বিশেষ করে প্রক্সিমাল টু রেসপিরেটরি ব্রঙ্কিউল। অর্থাৎ রেসপিরেটরি ব্রঙ্কিউলের প্রক্সিমালি কি আছে, টার্মিনাল ব্রঙ্কিউল, এবং তার প্রক্সিমালি যে লার্জ ব্রঙ্কাই গুলো আছে সেগুলো যদি ইনফেক্টিভ কারণে কোনো ডিস্ট্রাকশন হয়ে পার্মানেন্ট ডাইলেটেশন হয়ে যায়, সেটাকে আমরা ব্রঙ্কিয়াকটাসিস বলতেছি। এবং এটার কার্ডিনাল ফিচার হলো মানে ক্রনিক সাপোরেটিভ এয়ারওয়ে ইনফেকশন হয়, প্রচুর স্পুটাম প্রোডাকশন হয়। ব্রঙ্কিয়াকটাসিস ইজ এ ডিজিজ অফ প্রফিউজ অ্যামাউন্ট অফ প্রফিউজ অ্যামাউন্ট অফ স্পুটাম প্রোডাকশন। মানে একটা কথা যদি এর থেকে আমাদের ইম্পর্টেন্ট মনে হয় সেটা হবে হলো প্রফিউজ অ্যামাউন্ট অফ স্পুটাম প্রোডাকশন, যেটা আমরা এখানে দেখতে পাই। সো পেশেন্ট উইল বি প্রেজেন্টেড উইথ প্রফিউজ অ্যামাউন্ট অফ স্পুটাম প্রোডাকশন। তারপরে ইনফ্লামেশন যেহেতু হচ্ছে, ক্রনিক একটা ইনফ্লামেশন, সো এখানে প্রোগ্রেসিভ স্কারিং হবে লাং ব্রঙ্কাই গুলোতে, লাং টিস্যু গুলোতে। সো সেটা যে কারণেই হোক, etiology and pathophysiology. Bronchiectasis may result from congenital defect of airway, ion channel, or ciliary function like cystic fibrosis. আমরা একটু পরে সিস্টিক ফাইব্রোসিস সম্পর্কে ডিটেলস জানবো। সিস্টিক ফাইব্রোসিসে ব্রঙ্কিয়াকটাসিস হতে পারে, প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেসিয়াতে হতে পারে। সিলিয়া যখন মুভমেন্ট করবে না তখন মিউকোসিলিয়ারি যে স্কেলেটার আছে সেগুলো আর বাইরে বের হতে পারবে না। সো একটা ইনফেক্টিভ এজেন্ট গিয়ে মিউকাস প্লাগের উপরে, ভেতরে আমাদের রেসপিরেটরি একটা মিউকাস প্লাগের সাথে অ্যাটাচড হয়ে যাবে এবং সেখানে প্রলিফারেট করবে, মাল্টিপ্লাই করবে, সাইটোকাইন রিলিজ করে ম্যাসিভ একটা ডিস্ট্রাকশন করবে। সো সিলিয়ারি ডিসকাইনেসিয়া, সিস্টিক ফাইব্রোসিস, এগুলোতে আমরা ব্রঙ্কিয়াকটাসিস বেশি পাই। ব্রঙ্কিয়াকটাসিস তো আমরা একটু পরে দেখবো। তবে সেকেন্ডারি যে কজগুলোতে আমরা ব্রঙ্কিয়াকটাসিস পাই তার মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে কমন কারণ হলো টিউবারকুলোসিস। ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে কমন কারণ হলো টিউবারকুলোসিস। ব্রঙ্কিয়াকটাসিসের ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে কমন কারণ হলো টিউবারকুলোসিস। এটা একটু চারটা স্টার দিয়ে রাখেন। এছাড়া আরো কিছু কারণে ব্রঙ্কিয়াকটাসিস আমরা দেখতে পাই বটে। তার মধ্যে একটা হলো ফরেন বডি যদি কেউ ইনহেল করে রাখে। তো ফরেন বডি ইনহেলেশনের কারণে কোনো একটা ব্রঙ্কাই যদি বন্ধ হয়ে যায় তাহলে তার ডিস্টালি যে জায়গায় ব্লক হলো, তার ডিস্টাল এরিয়াটা ড্রেন করতে পারে না, রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে স্পুটাম ড্রেন করতে পারে না। তো এখানে স্পুটাম রিটেইন হয়, এখানে যে ব্যাকটেরিয়া আছে তারা মাল্টিপ্লাই করতে পারে, মাল্টিপ্লাই করে ইনফেক্টিভ ইনফ্লামেটরি ড্যামেজ করে, যার ফলে ব্রঙ্কিয়াকটাসিস হতে পারে। সো লোকাল কজ অফ ব্রঙ্কিয়াকটাসিস এর কারণ এটাই, ইনহেল টক্সিন অর ফরেন বডিজ। Localized bronchiectasis may occur due to accumulation of pus beyond and obstructive bronchial lesions such as enlarged tubercular hilal lymph node, bronchial tumor, and inhaled foreign body. এই জিনিসটা চারটা স্টার দিতে পারেন। ঠিক আছে, চারটা স্টার দিয়ে পড়েন। Localized bronchiectasis may occur due to accumulation of pus beyond obstruction of the bronchial lesion like enlarged tuberculous hilal lymph node। সেখান থেকে চাপ খেয়ে যদি কোনো একটা ব্রঙ্কাস কলাপস হয়, ব্রঙ্কিয়াল টিউমার এবং ইনহেল ফরেন বডি, এগুলো কারণে হতে পারে। ক্লিনিক্যাল ফিচার্স, কি কি ক্লিনিক্যাল ফিচার্স আমরা পাই? ফিজিক্যাল সাইন ইন চেস্ট মে বি ইউনিল্যাটারাল অর বাইল্যাটারাল। If the bronchiectatic airway do not contain secretion and there is no associated lobar column, there are no abnormal finding sign. When there is large amount of sputum and bronchiectasis spaces, bronchiectatic spaces, numerous coarse crackle may be heard over affected area. এটা মনে রাখতে হবে। এক্ষেত্রে আমরা কি পাই? কোর্স ক্র্যাকেলস মানে ক্রিপিটেশন, ঘর ঘর একটা ফরফর একটা সাউন্ড, ফরফর ঘর ঘর একটা সাউন্ড আমরা পাই এক্ষেত্রে, ফরফর ঘর ঘর একটা সাউন্ড। এবং এই ক্র্যাকেলস বা ক্রেভস এর একটা বৈশিষ্ট্য হলো এই যে খড়খড় একটা সাউন্ড শুনতেছি আমি যেখানে স্টেথো রাখতেছি, ওটা যদি কাশেন আপনি, কফ দিতে বলা হয় পেশেন্টকে। আফটার কফ এয়ারওয়ে ট্র্যাক্টে যে স্পুটাম গুলা ছিল সেগুলো একটু নিজেদের জায়গা পরিবর্তন করে ফেলে। তখন যদি আপনি আবার নিঃশ্বাস নিতে পারেন তখন দেখবেন যে আগে যেরকম ক্র্যাকেলস শোনা যাচ্ছিল, কোর্স একটা ক্র্যাকেলস, এখন সেটার থেকে একটু ভিন্ন ধরনের ক্র্যাকেলস আপনি শুনতে পাচ্ছেন ডিউ টু ম্যাল পজিশন অফ দ্য প্রিভিয়াসলি রিটেন স্পুটাম। সো এটার
আমরা এইভাবে বলি কোর্স ক্র্যাকেলস অল্টার্ড অন কাফিং। কোর্স ক্র্যাকেলস আমরা শুনতে পাবো যেটা কাশির কারণে অল্টার্ড হবে। ওকে, এর সাথে আমরা আর কি পেতে পারি? যেহেতু এটা একটা পাস ফার্মিং ডিজিজ, যে কোনো পাস ফার্মিং ডিজিজে আমরা ক্লাবিং পেতে পারি। এটা একটু আমরা মনে করে রাখি। এছাড়া তাই না, এই যেখানে এত অ্যামাউন্টের স্পুটাম প্রোডাকশন হচ্ছে, এই স্পুটাম গুলো প্লাক ফর্মেশন করে ছোট ছোট ব্রঙ্কাসকে ব্লক করে দিতে পারে, সেখান থেকে কলাপস পর্যন্ত আমাদের কাছে পেশেন্ট নিয়ে আসে। কলাপস উইথ রিটেন সিক্রেশন ব্লকিং প্রক্সিমাল ব্রঙ্কাস মে লিড টু লোকালি ডিমিনিশড ব্রেথ সাউন্ড। আর ব্রঙ্কিয়েক্টাসিসের সবচেয়ে ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হলো অ্যাকিউট হেমোপটাইসিস। অ্যাকিউট হেমোপটাইসিস এটা হলো ব্রঙ্কিয়েক্টাসিসের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কমপ্লিকেশন, ক্যাটাস্ট্রফিক একটা কমপ্লিকেশন। এক্ষেত্রে এমন পরিমাণ ব্লিডিং হতে পারে, 300 ml ব্লাড পর্যন্ত ব্লিডিং হতে পারে অ্যাকিউট হেমোপটাইসিসে। এটা কেন হচ্ছে? ডিউ টু ইরোশন অফ দ্য ব্রঙ্কিয়াল আর্টারি সেকেন্ডারি টু ডিস্ট্রাকটিভ ব্রঙ্কিয়াল লেশন। অর্থাৎ ব্রঙ্কিয়াল ইনফ্লামেশনের জন্য ব্রঙ্কাসের ওয়াল গুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ক্ষয় হতে হতে ব্রঙ্কাসের ওয়ালের সাথে যে ব্রঙ্কিয়াল আর্টারি থাকে ওইটাও ইরোডেড হয়ে যায়। সেখান থেকে অ্যাকিউট হেমোপটাইসিস হতে পারে, ক্যাটাস্ট্রমিক হেমোরেজ, যেটা 300 ml এর উপরে ব্লাড লস হতে পারে সেক্ষেত্রে। এখানেই শেষ। তারপর কজেস অফ ব্রঙ্কিয়েক্টাসিস তিনটা স্টার দিয়ে পড়ে নেবেন। কনজেনিটাল কি কি কজ আছে? সিস্টিক ফাইব্রোসিস, সিলিয়ারি ডিসফাংশন লাইক প্রাইমারি সিলিয়ারি ডিসকাইনেসিস, ক্যাটাজেনাস সিনড্রোম। ক্যাটাজেনাস সিনড্রোমটা একটু মনে রাখবেন, এক্ষেত্রে সাইনোসাইটিস থাকে পেশেন্টের, লাঙে ব্রঙ্কিয়েক্টাসিস থাকতে পারে, আর সাইটাস ইনভার্সাস থাকে। সাইটাস ইনভার্সাস মানে হলো ডান সাইডের অর্গানগুলো বামে, বামের অর্গানগুলো ডানে, এরকম থাকে। সো এটা মনে রাখবেন, সাইনোসাইটিস থাকবে পেশেন্টের, ইমোটাইল সিলিয়া থাকবে যার কারণে ব্রঙ্কিয়েক্টাসিস, আর থাকবে ট্রান্সপোজিশন অফ দ্য ভিসেরা। আর আরেকটা কারণ হতে পারে সেটা হলো প্রাইমারি হাইপোগামাগ্লোবিনেমিয়া। কারো যদি ইমিউনোগ্লোবিন এ ডেফিসিয়েন্সি থাকে, প্রাইমারি যদি গামাগ্লোবিন না তৈরি হয় অর্থাৎ অ্যান্টিবডি তৈরি না হয়, সেক্ষেত্রে দেখা যেতে পারে যে পেশেন্টের ব্রঙ্কিয়াল ইনফেকশন বেশি বেশি হচ্ছে, সেখান থেকে ব্রঙ্কিয়েক্টাসিস হতে পারে। অ্যাকওয়ার্ড কজগুলোর মধ্যে মিজেলস, হুপিং কফ আছে, প্রাইমারি টিউবারকুলোসিস আছে, ইনহেল ফরেন বডি আছে। আর অ্যাকিউটের ক্ষেত্রে অ্যাকিউট সাপোর্টিভ নিউমোনিয়া, টিউবারকুলোসিস এবং ব্রঙ্কিয়াল টিউমার, এগুলোর কারণে হয় মেইনলি। মোস্ট কমন হলো ব্রঙ্কিয়াল টিউবারকুলোসিস বা পালমোনারি টিউবারকুলোসিস। আর আরেকটা ডিজিজ আছে যে ক্ষেত্রে ব্রঙ্কিয়েক্টাসিস হয়, এটা একটু মনে রাখবেন, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস কমপ্লিকেটিং অ্যাজমা। এটা সম্পর্কে আমরা সামনে পড়বো, জাস্ট এখন মনে রাখেন অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস, অর্থাৎ এখানে অ্যাসপারজিলাসের হাইপির কারণে একটা ইনফ্লামেটরি রেসপন্স হয় লাং ট্র্যাকে, অ্যাজমার মতো ফিচার পাওয়া যায়, এবং এই ইনফ্লামেটরি রেসপন্সের কারণে ব্রঙ্কিয়াল ট্র্যাক্ট ড্যামেজ হয় এবং ব্রঙ্কিয়েক্টাসিস ডেভেলপ করে। বিশেষ করে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিসে প্রক্সিমাল ব্রঙ্কিয়েক্টাসিস পাই আমরা। তার মানে সাপোর্টেটিভ নিউমোনিয়া, পালমোনারি টিউবারকুলোসিস মোস্ট কমন, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস পড়লাম এবং ব্রঙ্কিয়াল টিউমার পড়লাম। সো কখনো যদি সিনারিও এরকম আসে, আমরা যদিও সামনে পড়বো যে অ্যাজমার মতো ফিচার সাথে সিটি স্ক্যানে প্রক্সিমাল ব্রঙ্কিয়েক্টাসিস পাওয়া গেছে, তাহলে ডায়াগনোসিস হবে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। অ্যাজমার মতো ফিচার, সিটি স্ক্যানে প্রক্সিমাল ব্রঙ্কিয়েক্টাসিস পাওয়া গেছে, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। সেক্ষেত্রে আমরা মাথায় রাখবো সিমটমস অফ ব্রঙ্কিয়েক্টাসিস তিনটা স্টার: কফ, স্পুটাম প্রোডাকশন, অবশ্যই কপিয়াস, প্লুরেটিক চেস্ট পেইন হতে পারে, ইনফেকশন যদি প্লুরাকে অ্যাফেক্ট করে, হেমোপটাইসিস হতে পারে, দিস ইজ ইম্পর্টেন্ট, লার্জ ভলিউম হতে পারে ব্রঙ্কিয়াল আর্টারি থেকে। সেক্ষেত্রে ট্রিটমেন্ট অফ চয়েস হলো ব্রঙ্কিয়াল আর্টারি এমবোলাইজেশন, এটা একটু মনে রাখেন। ইনফেক্টিভ এক্সাজারবেশন হতে পারে, হ্যালিটোসিস হতে পারে, অর্থাৎ প্লুরোটিক স্পুটাম, পুরুলেন্ট স্পুটাম প্রোডাকশন হবে, সাথে ব্যাড ব্রেথ। হ্যালিওটোসিস হলো ব্যাড ব্রেথ, পেশেন্টের ব্যাড ব্রেথ হতে পারে, জেনারেল ডেবিলিটি হতে পারে, যেমন ইনফ্লামেটরি একটা লেশন বডিতে চলমান, সো পেশেন্টের ওয়েট লস হবে, অ্যানোরেক্সিয়া হবে, এক্সর্শনাল ব্রেথলেসনেস হবে। Investigation. In addition to common respiratory tract pathogen, sputum culture may reveals Pseudomonas aeruginosa, Staph aureus, fungi such as Aspergillus, and non-tuberculous myobacteria. এটা একটু মনে রাখবেন যে কি কি কারণে
আমাদের ব্রঙ্কিওলইটিস হয় ইনভেস্টিগেশনে কাদের কথা মনে রাখবো? এক হলো সিউডোমোনাসের কথা মনে রাখতে হবে, স্ট্যাফ অরিয়াসের কথা মনে রাখতে হবে, ফাঙ্গাসের ক্ষেত্রে ওই যে ব্রঙ্কোপালমারি অ্যাসপারজিলোসিসের কথা বললাম, সো অ্যাসপারজিলাসের কথা আমাদের মাথায় রাখতে হবে। এটুকু মনে রাখলেই হবে। এবং এক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস কি? এইচআরসিটি। এইচআরসিটি করলে আমরা কি পাবো? এইচআরসিটি ফাইন্ডিংটা দেখেন। থিকেন্ড এয়ারওয়ে ওয়াল, সিস্টিক ব্রঙ্কিওটেস্টিক স্পেসেস দেখতে পারি, এই যে এরকম এরকম দেখতে পারি, কনসলিডেশন পেতে পারি, কলাপস পেতে পারি। সিটি ইজ মাস মোর সেন্সিটিভ অ্যান্ড শোস থিক অ্যান্ড ডাইলেটেড এয়ারওয়ে। রিং শ্যাডো পাই আমরা এক্ষেত্রে। দেখেন আমি দেখাচ্ছি। আমি কোন বন্ধু ফুলের ভোমরা, ব্রঙ্কিয়াটেসিস। আমার ডায়াগনোসিস করা ব্রঙ্কিয়াটেসিসটা দেখায়। ব্রঙ্কিয়াটেসিস। ও লা 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 লা, এতটুকু ছোঁয়া লাগে, এতটুকু কথা বলে, না 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 না, বুঝি মমতা, এতটুকু ছোঁয়া লাগে, এতটুকু। দেখছেন? দেখা যায়? খেয়াল করেন, ব্রঙ্কিওটেসিসে আমরা মেইনলি এরকমই পাই। এরকম দেখেন বড় বড় রিং শ্যাডো, হ্যাঁ, বড় বড় আমরা রিং শ্যাডো পাচ্ছি। এটা অনেক সময় সিগনেট রিং এর মতো দেখা যায় কিছু কিছু জায়গায়, যেমন দেখাচ্ছি। এটাকে আমরা অনেক সময় হানি কম্বো বলি, হানি কম্ব অ্যাপিয়ারেন্স, সিস্টিক ব্রঙ্কিওটেসিস যেটা। দিস ইজ ব্রঙ্কিওটেসিস। ভাই হানিকম্বের প্যারেন্টস কি এক্সরেতেও পাওয়া যায়? না, আনকমন, দেখলে আপনি চিনতে পারবেন না। এখানে বলা আছে যে সিটি স্ক্যানে আপনি পাবেন। ঠিক আছে, সিটি আসলে এক্স রেতে ব্রঙ্কিওটেসিস ডায়াগনোসিস করা কঠিন, এইচআর সিটি করতে হবে। হানিকম্ব অ্যাপিয়ারেন্স পালমোনারি ফাইব্রোসিসও পাওয়া যায়। যাই হোক, এরকম ব্রঙ্কিয়াল ট্র্যাক্ট গুলো এরকম ডাইলেটেড পাবেন। এই যে থিক এন্ড এয়ারওয়ে ওয়াল, সিস্টিক ব্রঙ্কিওটিক স্পেসেস অ্যাসোসিয়েটেড উইথ নিউমোনিক কনসলিডেশন এন্ড কলাপস, এটা মনে রাখতে পারেন। ইনভেস্টিগেশন অফ চয়েস কি? এইচআর সিটি। এগুলো লাগবে না আর। মেইন স্টে অফ ট্রিটমেন্ট কি? মেইন স্টে অফ ট্রিটমেন্ট হলো ফিজিওথেরাপি। এখানে প্রশ্ন আসতে পারে যে ব্রঙ্কিওটেসিস এর মেইন স্টে অফ ট্রিটমেন্ট কি? মেইন স্টে অফ ট্রিটমেন্ট হলো ফিজিওথেরাপি। কিরকম ফিজিওথেরাপি? যে সাইডে ব্রঙ্কিওটেসিস আসছে, পেশেন্টকে অপোজিট সাইডে মুখ নিয়ে গ্র্যাভিটির একটা ইনক্লাইনেশন নিয়ে এখানে পারকাশন করতে হয় এবং পেশেন্টকে কাশি দিতে বলতে হয়। পেশেন্ট ওখানে পারকাস করা হয় এবং পেশেন্ট কাশি দেয় এবং কপিয়াস অ্যামাউন্ট অফ স্পুটাম বের হয়ে আসে। সেই ক্ষেত্রে স্পুটাম যদি রিটেনশন না হয়, ইনফেকশন হওয়ার চান্স কমে আসে সেক্ষেত্রে। তো ফিজিওথেরাপি ইজ ওয়ান অফ দ্য মেইন ট্রিটমেন্ট, এটা মনে রাখবো। দৈনিক 2 বেলা 5 থেকে 10 মিনিট এটা করতে হয়। অ্যান্টিবায়োটিক থেরাপি। দেখেন, ব্রঙ্কিওটেসিসকে ট্রিট করতে হলে আমাদের মাথায় রাখতে হয় যে ব্যাকটেরিয়াগুলো এর মধ্যে অবশ্যই সিউডোমোনাস আছে। তো সিউডোমোনাসকে যদি আমার কমব্যাট করতে হয়, সেক্ষেত্রে আমাদের যে ওষুধগুলো দিতে হয় সেটা হলো এক পাইপারসিলিন ট্যাজোবেক্টাম, ডেক্সোব্যাকটাম অথবা না মেরোপেনাম। হয় মেরোপেনেম, মেরোপেনেম আর ট্যাজোবেক্টাম, পাইপারসিলিন ট্যাজোবেক্টাম কম্বিনেশন যেটা। তো আমরা মেরোপেনেমটাই বেশি ইউজ করে থাকি, হ্যাঁ। আর যদি এর মধ্যে দিতে চান, সেফালোস্পোরিনের মধ্যে দিতে চান, 3rd জেনারেশনের মধ্যে আছে সেপ্টাজিডিম। কি আছে? সেপ্টাজিডিম, এখানে লিখে রাখছে এন্টি সিউডোমোনাল কি কি আছে। সিপ্রো আমরা ইউজ করি না অ্যাকচুয়ালি। সিপ্রো, সেপ্টাজিডিম, পাইপারসিলিন ট্যাজোবেক্টাম, মেরোপেনাম, এগুলো আমরা ইউজ করে থাকি। এখান থেকে আমার মনে হয় না আর কোনো কিছু জানার দরকার আছে। সার্জিক্যাল ট্রিটমেন্ট।
কোন ক্ষেত্রে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট করব? যদি আহ, কোনো একটা পার্টিকুলার লোব বা লোকালাইজ ব্রঙ্কিয়াক্টেসিস থাকে, সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে পারি। নট সো ইম্পর্টেন্ট। এবার আসেন সিস্টিক ফাইব্রোসিস সম্পর্কে আমরা পড়বো। Tell me something, हरी जान ना कर ले हमसे एक बार, यार मीठे बातें जान वो सोनिए, सुन ले तू something ভাই some। আজকে খালি জনরা শিফট করছেন একটা থেকে আরেকটা। কি শিফট করছি? জনরা শিফট করতেছেন, এই ও, আচ্ছা কিছুক্ষণ আগে আচ্ছা। সাকিরা, তারপরে একটু সোয়া লাগে। এটাই তো লাইফ, জেনারে শিফট করতে হচ্ছে। আচ্ছা, সিস্টিক ফাইব্রোসিস, এটা সুন্দর একটা ইয়ে আছে আমার। এখান থেকে পড়াবো নাকি ওখান থেকে? আচ্ছা, এখান থেকে দেখেন সিস্টিক ফাইব্রোসিসে যেটা হচ্ছে। আমার কথাটা ভালোভাবে শোনেন। সিস্টিক ফাইব্রোসিসের সব এতদিন ধরে সিস্টিক ফাইব্রোসিস জিনিসটা কি, কেন এখানে লিভার সিরোসিস হচ্ছে, কেন এখানে আপনার ব্রঙ্কিয়াক্টেসিস হচ্ছে, কেন প্যানক্রিয়াটাইটিস হচ্ছে, সব ক্লিয়ার হয়ে যাবে। ধরেন এই যে দেখতে পারতেছেন, দিস ইজ এ ব্রঙ্কাস। এটা ব্রঙ্কাস আর ব্রঙ্কিওস। এখানে যেটা দেখতেছেন, ব্রঙ্কাসের ভেতরে থাকে হলো এপিথেলিয়াম, ব্রঙ্কিয়াল এপিথেলিয়াম। এর উপরে থাকে মিউকাস, একটা মেমব্রেন, এবং সিলিয়া। এই যেগুলো নীলগুলো হলো সিলিয়া। এর উপরে নীল রঙের যেটা দেখতেছেন একটা লেয়ার, এটা হলো মিউকাস লেয়ার। আর মাঝখানের এটা হলো বাতাস। সো এই ব্রঙ্কিয়াল ইপিথেলিয়ামকে আমি যদি এখানে বড় করে দেখাই, তাহলে যেটা দেখতে পারবেন সেটা হলো এই যে ব্রঙ্কিয়াল ইপিথেলিয়াল সেল। এটাকে আমরা বড় করে এখানে দেখতেছি। এটা হলো ব্রঙ্কিয়াল ইপিথেলিয়াল সেল, এর উপর দিয়ে মিউকাস লেয়ার। আর এটা হলো এয়ার ডোমে। তো এখানে আমাদের যে ব্রঙ্কিয়াল ইপিথেলিয়াল সেল আছে, ব্রঙ্কিয়াল ইপিথেলিয়াল সেলে একটা চ্যানেল থাকে, তার নাম হলো ক্লোরাইড চ্যানেল। ক্লোরাইড চ্যানেলটা কোথা থেকে তৈরি হচ্ছে? ক্লোরাইড চ্যানেলটা তৈরি হচ্ছে সিএফটিআর নামক একটা জিন থেকে। যে কোনো চ্যানেল, যে কোনো ট্রান্সপোর্টার, এগুলো প্রোটিন টাইপের হয়। তো এই যে এখানে ব্রঙ্কিয়াল ইপিথেলিয়ামে যে ক্লোরাইড চ্যানেল আছে, সেটা তৈরি হয় সিএফটিআর নামক একটা জিনে। এবং সিএফটিআর জিনটা কোথায় থাকে? ক্রোমোজোম 7 এর কোন আর্মে? শর্ট আর্মে। আমি যদি ভুল না করি, লং আর্ম না শর্ট আর্ম দেখি। লং আর্ম, সরি সরি, কি বলতেছে, ক্রোমোজোম 7 এর লং আর্মে সিএফটিআর জিন থাকে। ক্রোমোজোম 7 এর লং আর্মে সিএফটিআর জিন থাকে, সেখান থেকে ক্লোরাইড চ্যানেল তৈরি হয়। এই যে যে ক্লোরাইড চ্যানেলটা এখানে দেখতেছেন। সো এই ক্লোরাইড চ্যানেলের কাজটা কি? মেইনলি এই ক্লোরাইড চ্যানেলটা কি করে, সে সব সময় ক্লোরাইডকে পাম্প করতে থাকে ইপিথেলিয়াল সেল থেকে লুমেনের ভেতর। এবং পাশে আরেকটা চ্যানেল থাকে ব্রঙ্কিয়াল এপিথেলিয়াল সেলের, সেটা হলো সোডিয়াম চ্যানেল। আচ্ছা, ক্লোরাইড সবচেয়ে বেশি কাকে পছন্দ করে পৃথিবীতে? সোডিয়াম। সোডিয়ামকে। তো ধরেন ক্লোরাইড সোডিয়ামকে এত ভালোবাসে, তো ক্লোরাইড যেদিকে যাচ্ছে সে চাবে না যে সোডিয়াম সেদিকে থাকুক। হ্যাঁ। তো সোডিয়াম চ্যানেলটায় আবার দেখেন, সোডিয়াম চ্যানেলটায় সোডিয়াম বাইরে থেকে ভেতরের দিকে চলে, ঢোকে। আর ক্লোরাইড চ্যানেলে ক্লোরাইড ভেতর থেকে বাইরের দিকে যায়। তো ক্লোরাইড চ্যানেল যতক্ষণ অ্যাক্টিভেটেড থাকে, ক্লোরাইড যতক্ষণ এই লুমিনাল সারফেসে পাম্প আউট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই ক্লোরাইড চ্যানেল সোডিয়ামকে সোডিয়াম চ্যানেলকে ইনহিবিট করে, যে আমি এই দিকে যাচ্ছি তুই ওই দিকে যাবি, এটা হইতে পারে না, তোরে চোখে চোখে রাখতে হবে। এনিওয়ে, তো যতক্ষণ এই ক্লোরাইড চ্যানেলটা অ্যাক্টিভেটেড থাকতেছে, যখন একটা গুড ক্রোমোজোমাল 7 আছে, আমাদের ক্রোমোজোম 7 আছে, যখন সিএফটিআর জিন ভালো আছে, ক্লোরাইড চ্যানেল যখন অ্যাক্টিভেটেড থাকতেছে, তার মানে ক্লোরাইড বেশি বেশি পাম্প হচ্ছে লুমিনাল সারফেসে। এবং ক্লোরাইড চ্যানেল সোডিয়াম চ্যানেলকে ইনহিবিট করার জন্য সোডিয়ামও লুমিনাল সারফেসে বেশি থাকতেছে। তো দুইটা মিলে যা হচ্ছে, লুমিনাল সারফেসে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড যদি একসাথে হয়, ওখানে কিসের সৃষ্টি হয়?
লবণ। অবশ্যই লবণ। ওখানে কিসের সৃষ্টি হয়? একটা প্রেম সোয়েট। রসায়নের সৃষ্টি হয়। সোয়েট সোয়েট। ফ্লুইড, ওয়াটার। সোডিয়াম ক্লোরাইড যেখানে, সোডিয়াম যেখানে জমা হবে ক্লোরাইড সেখানে জমা হবে, বা ক্লোরাইড যেখানে জমা হবে সোডিয়াম সেখানে জমা হবে। আর সোডিয়াম ক্লোরাইড যখন একসাথে হয়ে যাবে সেখানে রসের আবির্ভাব হবে, অর্থাৎ ওয়াটার বা ফ্লুইডের আবির্ভাব হবে। সো এক্ষেত্রে আমাদের যে ব্রঙ্কিয়াল মিউকাস থাকে, ব্রঙ্কাসে উপরে যে মিউকাস লেয়ার থাকে, এখানে অ্যাডিকুয়েট ওয়াটার কন্টেন্ট থাকে, যার কারণে এই মিউকাস লেয়ারটা পাতলা থাকে। আপনার আমার মিউকাস লেয়ার পাতলা, এবং যে সিলিয়া গুলো আছে এই পাতলা মিউকাস লেয়ার সহজে বিট করে উপরে দিয়ে দিতে পারে। এইটুকু পর্যন্ত বুঝতে পারছেন? জি। আশা করি এইটুকু পর্যন্ত বুঝতে পারার কথা। এখন ঝামেলাটা কোথায় দেখেন, সিস্টিক ফাইব্রোসিসে যেটা হয়, এই সিএফটিআর জিনটা যেটা ক্রোমোজোম 7 এর লং আর্মে থাকে, সিএফটিআর জিনটা মিউটেশন থাকে, যার ফলে ক্লোরাইড চ্যানেলটা ইনঅ্যাক্টিভেটেড হয়। আর ক্লোরাইড চ্যানেল ইনঅ্যাক্টিভেটেড হওয়া মানে তার ক্ষমতা নাই সোডিয়াম চ্যানেলকে আর ইনহিবিট করার। বা এইভাবে চিন্তা করতে পারেন, ক্লোরাইড ভেতরে আছে, ও তো চাবে সোডিয়াম ভেতরে ঢুকুক। সো হোয়েন সিএফটিআর জিন মিউটেশন হয়, ক্লোরাইড চ্যানেল ইনঅ্যাক্টিভেটেড থাকে। সো আলটিমেটলি এখন এয়ারওয়ে লুমেনে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে। ও, এয়ারওয়ে এয়ারওয়ে লুমেনে, না লুমেন না 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 না, কম হচ্ছে লুমেনে কম হচ্ছে হচ্ছে কম কম হয়ে হচ্ছে। যাচ্ছে, সেলের ভিতর ঢুকে যাচ্ছে। তাহলে এই সময় আপনি যদি চিন্তা করেন যে ব্রঙ্কিয়াল ইপিথেলিয়ামে আপনি একটা রিলেটিভ ডিহাইড্রেশন পাবেন না? জি। রিলেটিভ একটা ডিহাইড্রেশন পাবেন। মিউকাস লেয়ারটা কি গাঢ় হবে, থিক হবে, নাকি পাতলা হবে? ঘন হবে। নিউক্লিয়াস মিউকাস লেয়ারটা লেয়ারটা ঘন 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 হবে, হওয়ার ঘন কথা। ঘন হবে, হবে, একদম ঠিক থিক হবে। হয়ে যাবে। মিউকাস উইল বি থিক। লাইক আমি বলি, আপনারা যখন আপুরা বিশেষ করে সমুদ্রে গেলে যে পানি ছিটায় ছবি তোলেন না, এরকম করে পানি ছিটায়, ঠিক আছে, ওইটা তুলতে হয় বয়ফ্রেন্ডের কিংবা হাজবেন্ডের। ওইটা আবার ঠিক মতো তুলতে গেলে প্রায় 20-30টা ক্লিক করতে হয়। তা আপনি যেভাবে সমুদ্রের পানিটাকে ওরকম আশ্রয় দিতে পারতেছেন, ওটা যদি মধু হয় ওইভাবে আশ্রয় দিতে পারবেন? পারবেন না। না। ইউ ক্যান থ্রো হানি ইন দ্যাট ওয়ে, লাইক ইউ ডু ইন কেস অফ ওয়াটার। সো ঠিক এখন যখন একটা এতই ঠিক হয়ে যাবে ওয়াটারের অভাবে বা রিলেটিভ ডিহাইড্রেশনের জন্য, সিলিয়াকে বিট দিয়ে ওটাকে উপরের দিকে উঠাইতে পারবে, নাকি আহ, এই ঘন লেয়ারটা আরো নিচের দিকে প্রোপেল করবে? আর নিচের নিচের দিকে। দিকে প্রোপেল করবে, এবং ঠিক হওয়ার কারণে সিলিয়া ভালো মতো বিট করতে পারবে না। সো হোয়াট উইল হ্যাপেন ইয়ার, এখানে যে নক্সাস পার্টিকেল গুলো এসে জমা হচ্ছে মিউকাস লেয়ারে, যে ব্যাকটেরিয়া গুলো এসে জমা হচ্ছে, তারা বাইরে বের হতে পারছে না। So they will start multiplying inside the mucus layer, thick mucus layer, and they will produce different type of bacterial enzyme. The neutrophil will come, the macrophage will come. They will release different type of cytokine actually, and they will cause a massive inflammatory damage of the bronchial tract, causing pus formation, which will be represented as copious amount of sputum production. নট অনলি দ্যাট, যখন ব্রঙ্কিয়াল ওয়াল আগে এত থিক ছিল, এখন ইনফ্লামেটরি ড্যামেজের কারণে দেখা যাবে যে অর্ধেক ওয়াল নষ্ট হয়ে গেছে। সো এয়ারওয়ে ট্র্যাক্ট উইল বি ডাইলেটেড। সো দিস ইজ দ্য মেকানিজম অফ ব্রঙ্কিয়াক্টেসিস অ্যাকচুয়ালি। তো এই যে ব্রঙ্কিয়াক্টেসিসের এই কথাটা বললাম, আপনি কি ভাবছেন যে শুধু এটা ব্রঙ্কিয়াল ট্র্যাকে হচ্ছে? যে কোনো হলো লুমেন, আমাদের বডিতে যত হলো লুমেন আছে সবকিছুতে এই একই ঘটনা ঘটতেছে, সবকিছুতে এই একই ঘটনা ঘটতেছে। ওকে, সো আর কি কি হলো টিউবিউল আছে চলেন আমরা একটু দেখি আমাদের মতো করে। আমার মানব জনম আর কি হবে, মন যা চায় তারাই করো এভাবে। সিস্টিক ফাইব্রোসিস, আমি বলছি যে কোনো হলো টিউবিউলে এটা এফেক্ট করবে।
লেটস ডিসকাস অ্যাবাউট ইট। লাইক লাংয়ে কি হচ্ছে, ব্রঙ্কিয়াক্টাইসিস হচ্ছে। তো এখন গল ব্লাডারের কথা বলি। গল ব্লাডারে কি করবে? আচ্ছা, গল ব্লাডারের ভেতর থেকে যদি ওয়াটার গুলো রিঅ্যাবজর্পশন হয়ে যায়, সেম ওয়ে ব্রঙ্কিয়াল ট্র্যাক্টের ক্ষেত্রে যেটা হয়েছে, তাহলে গল ব্লাডারে বাইল কি থিক হবে নাকি থিন হবে? ঠিক হবে, কনসেন্ট্রেটেড ঠিক হবে। হবে। There will be production of the concentrated bile that will lead to gallstone formation. সেখান থেকে কোলিসিস্টাইটিস হতে পারে, সেখান থেকে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে পরবর্তীতে কমপ্লিকেশন হিসেবে। সো ইউ উইল গেট লাইক দ্যাট, ইউ ক্যান গেট লাইক দ্যাট। সো এভাবে আবার যদি চিন্তা করেন, লিভারের যে বিলিয়ারি ট্র্যাক্ট গুলো আছে সেখানে সেখানে আমরা একটু চিন্তা করি। লিভারের যে বিলিয়ারি ট্র্যাক্ট আছে, বিলিয়ারি ট্র্যাক্টের ভেতর থেকে যদি ওয়াটার গুলো রিঅ্যাবজর্পশন হয়ে যায়, তাহলে দেয়ার উইল বি প্রোডাকশন অফ দ্য থিক বাইল and there will be cholestasis, intrahepatic cholestasis. So you will get biliary obstruction, feature of biliary obstruction. শুধু তাই না, bile is a very fibrogenic agent. Bile is a very fibrogenic agent. So when bile will be retained inside the liver, that will cause slow and progressive fibrosis of the liver, leading to cirrhosis. So cirrhosis কিভাবে হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস বুঝতে পারছেন? So we have discussed about lung, we have discussed about bladder. Now we are discussed about liver, in which there will be retention of the bile due to thick bile formation, and retained bile will slow progressively cause fibrosis of the liver, causing cirrhosis ultimately. And if we observe pancreas in this condition, the pancreatic duct, যদি চিন্তা করেন প্যানক্রিয়াটিক ডাক্টের মধ্যে যে এনজাইম গুলো থাকবে বা প্যানক্রিয়াটিক ফ্লুইড থাকবে, সেগুলো যদি ঠিক হয়ে যায়, হোয়াট উইল হ্যাপেন? প্যানক্রিয়াটিক ডাক্ট উইল বি ক্লকড। প্যানক্রিয়াটিক ডাক্ট উইল বি ক্লকড, বন্ধ হয়ে যাবে। সো প্যানক্রিয়াটিক ডাক্ট যখন বন্ধ হয়ে যাবে, প্যানক্রিয়াটিক এনজাইম গুলো, প্রোটিওলাইটিক এনজাইম গুলো একটা নির্দিষ্ট সময় পরে, যেমন ট্রিপসিন, এগুলো একটা নির্দিষ্ট সময় পরে এরা অ্যাক্টিভেটেড হয়ে যাবে ইনসাইড দ্য প্যানক্রিয়াস। কারণ কতদিন আর ওয়েট করবে নিঃসরণ হওয়ার জন্য? সো প্যানক্রিয়াসের ডাক্টের মধ্যে অবস্ট্রাকশন হলে প্যানক্রিয়াটিক এনজাইমগুলো একসময় অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং দে উইল স্টার্ট ডাইজেস্টিং প্যানক্রিয়াস ইটসেলফ। সো হোয়াট উইল হ্যাপেন দেন? There will be feature of pancreatitis. So cystic fibrosis can also cause pancreatitis. Not only that, when pancreatitis will be, যখন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হবে, মানে পুরো প্যানক্রিয়াসটা একসময় ডিস্ট্রাকশন হয়ে যাবে, তখন আইলেটসও কিন্তু ছাড় পাবেন না। সো আইলেটস ডিস্ট্রাকশন হলে আলটিমেটলি দেয়ার উইল বি ডায়াবেটিস মেলাইটাস। এবার চিন্তা করেন আপনি একটু জিআই ট্র্যাক্টের দিকে, এটা একটা হলো টিউবিউল। জিআই ট্র্যাক্টে যদি মিউকাস সিক্রেশন কমে যায়, মিউকাস ঠিক হয়ে যায়, হোয়াট উইল হ্যাপেন? পেশেন্ট উইল বি প্রেজেন্টেড উইথ কনস্টিপেশন। পেশেন্ট উইল বি প্রেজেন্টেড উইথ কনস্টিপেশন। আবার ওই দিক দিয়ে চিন্তা করেন, দেয়ার ইজ এ pancreatitis, there is blockage of the pancreatic duct, and there is impairment of the bile secretion. So you will expect a case of malabsorption in this case, তাই না? ওই দিক দিয়ে বাইল সিক্রেশন হতে পারতেছে না, ঠিক বাইল, এদিক দিয়ে প্যানক্রিয়াটিক সিক্রেশন গুলো বা এনজাইম গুলো সিক্রেট হতে পারতেছে না। সো হোয়াট উইল হ্যাপেন দেন? দেয়ার উইল বি ফিচার অফ malabsorption. So patient will be presented with steatorrhea, patient will be presented with diarrhea, এবং অবশ্যই যখন বাইল সিক্রেটেড হচ্ছে না, সো ভিটামিন, লিপিড সলিউবল ভিটামিন গুলো এখানে ডেফিসিয়েন্সি হবে, ভিটামিন ডি, ভিটামিন কে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য অস্টিওম্যালেশিয়া হতে পারে পেশেন্টের। ওকে, তো আমি খুব সুন্দর করে কিন্তু এটা সাজায় দিচ্ছি। এরপরে দেখেন, সিস্টিক ফাইব্রোসিস একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার। যে কোনো ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডারে কি হতে পারে? বুঝি নেই কি বললেন।
হ্যাঁ, লাস্টের কথাটা বুঝি নাই। লাস্টের কোন কথা? এর পরে আর কি মানে কোনো কোয়েশ্চেন করেছিলেন কিনা এটা মানে বুঝতে না না, পারলাম না আর কি। আচ্ছা আচ্ছা, ক্রনিক, সরি। যে কোনো ক্রনিক ইনফ্লামেশনে যেটা হয়, যে কোনো ক্রনিক ইনফ্লামেশনে আপনার টি লিম্ফোসাইট অ্যাক্টিভেটেড হয়। টি লিম্ফোসাইট অ্যাক্টিভেটেড হলে there will be production of the interleukins, and interleukin will activate osteoclast. Osteoclast will later on cause osteoporosis. So এই জিনিসগুলো, মানে আপনি প্যাথোফিজিওলজি গুলো বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছেন প্যাথোফিজিওলজি? সিস্টিক ফাইব্রোসিসের প্যাথোফিজিওলজি বুঝতে পারছেন, সবগুলো কিভাবে কি সমস্ত অর্গানটাকে অ্যাফেক্ট করতেছে। এবার দেখেন আর একটা জিনিস, লাস্ট বাট নট দ্য লিস্ট, এক্ষেত্রে ভাস ডিফারেন্স তো চেনেন, যেটা দিয়ে আমাদের সিমেন বাইরে বের হয়। সো ভাস ডিফারেন্স, এটার মধ্যে ফ্লুইড যদি ঠিক হয়ে যায় সে, তাহলে কি স্পার্ম সাঁতার কাটতে পারবে? সাঁতার কাটতে পারবে? এ ভাই, আপনি মধুর মধ্যে সাঁতার কাটতে পারবেন? পারবেন না। না। সো সেখানে ইনফার্টিলিটি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে সিস্টিক ফাইব্রোসিসে ঠিক সেমিনাল ফ্লুইড থাকে, ভাস ডিফারেন্স ব্লক হয়ে যায়, পরবর্তীতে এমনও হয় যে রুডিমেন্টারি ভাস ডিফারেন্স থাকে, বা অনেক সময় অ্যাবসেন্টও থাকতে পারে। আপনি মনে রাখতে পারেন যে এখানে ভাস ডিফারেন্সের ফ্লুইড ঠিক হয়, থিকেনিং হয়, এটা একটা কারণ। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে রুডিমেন্টারি ভাস ডিফারেন্স পরবর্তীতে অ্যাবসেন্টই থাকে। সো এই পেশেন্ট ইনফার্টিলিটি নিয়ে প্রেজেন্ট করতে পারে আমাদের কাছে। এবার একটা মজার কথা বলি, এই পেশেন্ট কি চাইলে কনসিভ করতে পারবে? মানে এই পেশেন্ট কি তার অফস্প্রিং ক্যারি করতে পারবে? এই পেশেন্ট না, পারবে না। পারবে না, তাই না? পারবে। কিভাবে? ওর টেস্টিসে তো জিনিস তৈরি হচ্ছে, স্পার্ম তৈরি হচ্ছে। ওর টেস্টিসে তো স্পার্ম তৈরি হচ্ছে। সো কিন্তু সমস্যাটা যাওয়ার হচ্ছে পথে হলো আটকে যাচ্ছে। স্পার্মটা ভাস ডিফারেন্স থাকতেছে না, কিংবা ভাস ডিফারেন্সের ঠিক ফ্লুইড থাকতেছে। সো আলটিমেটলি সেটা বাইরে বের হয়ে আসতে পারতেছে না। টেস্ট টিউব করা যাবে আর কি, টেস্ট তো টিউব অথবা এখান থেকে যেটা করা যেতে পারে, আমরা স্পার্ম আইভিএফ, এটা আইভিএফ মানে করতে পারি, টেস্ট টিউব। তাই না? টেস্ট হ্যাঁ, টিউব বেবি করতে পারি। স্পার্ম আপনার করে, কি বলে ওটাকে, স্পার্ম ড্র করে আইভিএফ করা যেতে পারে। সো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, যাই হোক, এখন আমরা এতক্ষণ যা যা পড়লাম, যে লুমিনাল সারফেসের ভেতর থেকে সোডিয়াম ক্লোরাইড ভেতরে চলে আসে, তার কারণে ফ্লুইড ঠিক হয়ে যায়। তো এখানে দেখেন সোয়েট গ্ল্যান্ডে কি হবে। সোয়েট গ্ল্যান্ডে ঘটনাটা উল্টো হয়। মনে রাখবেন, সোয়েট গ্ল্যান্ডে সবকিছু থেকে ঘটনাটা এখানে উল্টো হচ্ছে। এখানে কি হবে, সোডিয়াম ক্লোরাইড আরো লুমিনাল সারফেসে বেশি সিক্রেশন হবে। সো এক্ষেত্রে আপনি সোয়েটে সোডিয়াম ক্লোরাইড কন্টেন্ট বেশি পাবেন। হওয়ার কথা ছিল কি, সবকিছুর সাথে মিলালে সোয়েটে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কম হওয়ার কথা ছিল, কিন্তু সোয়েট গ্ল্যান্ডের ক্ষেত্রে মাত্র এই জিনিসটা উল্টা হয়। এখানে সোডিয়াম ক্লোরাইড কন্টেন্ট সোয়েট গ্ল্যান্ডে বেশি থাকে, এবং এই জন্য ওই সিস্টিক সোয়েট টেস্টিং ফাইব্রোসিসের করে। পেশেন্টে আমরা একটা টেস্ট করি। এই টেস্টের নাম হলো সোয়েট ইলেকট্রোলাইট টেস্ট। টেস্টের নাম কি? সোয়েট সোয়েট ইলেকট্রোলাইট টেস্ট। ইলেকট্রোলাইট। এখানে আমরা দেখি এক্সেস সোডিয়াম ক্লোরাইড আছে কিনা। আশা করি বুঝতে পারছেন। জি ভাই। এখান থেকে এই পর্যন্ত আল্লাহর হস্তে সুন্দর করে পড়ে ফেলবেন। এটা একটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, এটা মনে রাখবেন। তারপর
আমরা সাধারণত ক্লিনিক্যাল পিকচার দেখে এটা ডায়াগনোসিস করি, লাইক পেশেন্টের ফেইলিয়ার টু থ্রাইভ থাকে, স্টেটোরিয়া থাকে, চেস্ট সিমটমস থাকে, সোয়েট ইলেকট্রোলাইট টেস্ট করতে পারি। নিওনাটাল স্ক্রিনিং আমরা কিভাবে করি? ইমিউনোরিয়াক্টিভ ট্রিপসিন দিয়ে। Neonatal screening for cystic fibrosis using immunoreactive trypsin and genetic testing of newborn blood sample is now routine in UK. সো এটা একটু মনে রাখেন, আমরা নিওনাটাল স্ক্রিনিং এর ক্ষেত্রে কি করি? ইমিউনোরিয়াক্টিভ ট্রিপসিন। আমারই কিন্তু মনে থাকে না অনেক সময়। ক্লিনিক্যাল ফিচার, লাং ম্যাক্রোস্কোপিক্যালি এখানে নর্মাল থাকবে, পরে আস্তে আস্তে ব্রঙ্কিকটেসিস ডেভেলপ করবে। কি কি দিয়ে ব্রঙ্কিকটেসিস ডেভেলপ করে? স্ট্যাপ ওরিয়াস। upper lobe ke recurrent exacerbation of bronchiectasis initially in upper lobe but subsequently throughout the both lung cause progressive lung damage resulting in ultimately death and respiratory failure. অর্থাৎ আস্তে আস্তে ব্রঙ্কিয়েক্টাসিস হতে হতে পুরো লাং যখন ডিস্ট্রয়েড হয়ে যায়, পেশেন্ট রেসপিরেটরি ফেলিওর থেকে মারা যায়। মোস্ট ম্যান অফ সিস্টিক ফাইব্রোসিস আর ইনফার্টাইল ডিউ টু ফেলিওর অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ভাস ডিফারেন্স, but microsurgical sperm aspiration and in vitro fertilization are possible. ওকে, এটা একটু মনে রাখবেন। সিস্টিক ফাইব্রোসিসে কি কি দিয়ে ইনফেকশন হয়? সিডোমোনাস অরিজিনোসা, স্ট্রেপ্টোসোমাস, ব্রুখেলডেরিয়াস, ফাঙ্গাইয়ের মধ্যে অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, অ্যাসপারজিলাস কোম্পানির যারা আছে আর কি। ক্লিনিক্যাল ফিচার অফ কমপ্লিকেশন অফ সিস্টিক ফাইব্রোসিস, তিনটা স্টার। রেসপিরেটরি কি কি কমপ্লিকেশন আছে? যেমন ব্রঙ্কিয়েক্টাসিস হতে পারে, অ্যাকিউট ইনফেক্টিভ এক্সাজারবেশন অফ ব্রঙ্কিয়েক্টাসিস হতে পারে, রেসপিরেটরি ফেলিওর হতে পারে, সিওপিডি হতে পারে, অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস হতে পারে, নিউমোথোরাক্স হতে পারে ব্রঙ্কিয়েক্টাসিসের কারণে, হিমোপটাইসিস হতে পারে, পালমোনারি হাইপারটেনশন হতে পারে, লোবার কোলাপস হতে পারে সিক্রেশনের কারণে। জিআইটির মধ্যে ম্যাল অবজর্পশন, স্টেটোরিয়া, তারপরে সিরোসিস, পোর্টাল হাইপারটেনশন, গল স্টোন অলরেডি পড়ানো হয়েছে। আদারের মধ্যে ডায়াবেটিস, ডিলেট পিউবার্টি, মেন ইনফার্টিলিটি, ওদিকে অস্টিওপোরোসিস, এগুলো আমরা মেইনলি দেখি। ট্রিটমেন্ট, ট্রিটমেন্টের মধ্যে এখানে মেইন যে ঝামেলাটা হলো মিউকোলাইটি, কি বলে, থিকেন্ড মিউকাস। মিউকাস লেয়ারটা এখানে থিকেন থাকে। সো আমাকে কি করতে হবে? মিউকোলাইটিক থেরাপি দিতে হবে। কি দিতে পারি আমরা এই ক্ষেত্রে? এগুলো একটু মনে রাখেন। মিউকোলাইটিক থেরাপি হিসেবে নেবুলাইজড রিকম্বিনেন্ট হিউম্যান ডিএনএস দিতে পারি আমরা। নেবুলাইজড হাইপারটোনিক স্যালাইন 7% সোডিয়াম ক্লোরাইড স্যালাইন দিতে পারি আমরা, নেবুলাইজ করতে পারি। ইনহ্যালড ম্যানিটল করতে পারি 400 মিলিগ্রাম টুয়াইস ডেইলি। তাহলে মিউকোলাইটিক থেরাপি হিসেবে নেবুলাইজড রিকম্বিনেন্ট হিউম্যান ডিএনএস, নেবুলাইজড হাইপারটোনিক স্যালাইন অ্যান্ড ইনহ্যালড ম্যানিটল দিতে পারি। ইনহ্যালড অ্যান্টিবায়োটিক, যেমন ইনহ্যালড টোব্রামাইসিনের কথা মনে রাখেন। অ্যান্টি ইনফ্লামেটরি থেরাপি হিসেবে আমরা অ্যাজিথ্রোমাইসিন দিতে পারি এই ক্ষেত্রে 3 টাইমস উইকলি, যে সিওপিডির যে ট্রিটমেন্ট আমরা দিছিলাম। আর সিএফটিআর মডুলেটর থেরাপি, এটা আমাদের দেশে পাওয়া যায় না। ইভা ক্যাপ্টর ট্যাপ্টর এগুলো আমরা দেই, ইভা ক্যাপ্টর বা লুমা ক্যাপ্টর, এগুলো সিএফটিআর মডুলেটর থেরাপি হিসেবে দিয়ে থাকি। সেটা একটু মনে রাখবেন। মিউকোলাইটিক থেরাপি, ইনহেলড অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টি ইনফ্লামেটরি, আর সিএফটিআর থেরাপি। মিউকোলাইসিসের জন্য যে হিউম্যান রিকম্বিনেন্ট ডিএনএস দেই, এটা মনে রাখবেন। হাইপারটোনিক স্যালাইন দেই, মনে রাখবেন। আর এদিকে ম্যানিটলের কথা মনে রাখবেন। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন সবচেয়ে কমন কারণ হলো করাইজা বা অ্যাকিউট ভাইরাল ইনফেকশন। এক্ষেত্রে পেশেন্টের গলায় ব্যথা থাকে, রাইনো ভাইরাস দেওয়া হয়, এখান থেকে আর কিছু জানার দরকার নাই। হোর্সনেস অফ ভয়েস থাকে। নিউমোনিয়া, নিউমোনিয়া is acute respiratory illness associated with recently developing radiological pulmonary shadowing that may be segmental, lobar or multilobar। এক কথায় বলি, নিউমোনিয়া হলো পেশেন্টের রেসপিরেটরি একটা ইলনেস যেখানে অবশ্যই রেডিওলজিক্যালি পালমোনারি শ্যাডোয়িং থাকতে হবে। অর্থাৎ রেডিওলজিক্যাল এভিডেন্স ছাড়া আপনি নিউমোনিয়া বলতে পারবেন না।
সো রেডিওলজিক্যাল শ্যাডোয়িং ছাড়া আপনি নিউমোনিয়া বলতে পারেন না। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, কমিউনিটি অ্যাকোয়ার্ড এবং হসপিটাল অ্যাকোয়ার্ড। ঠিক আছে, কমিউনিটি অ্যাকোয়ার্ড এবং হসপিটাল অ্যাকোয়ার্ড। আর ইমিউনো কম্প্রোমাইজড হোস্টদেরও হতে পারে। যাই হোক, লোবার নিউমোনিয়া যেটা, সেক্ষেত্রে একটা লোক পুরাপুরি ইনভলভ হয় এবং পুরা লোকটাই আমরা শ্যাডোইং দেখতে পারি। আর ব্রোঙ্কো নিউমোনিয়া যেটা, সেটাতে পুরো লাংয়ের বিভিন্ন জায়গায় প্যাচি কনসোলিডেশন থাকে এরকম। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া হলো সবচেয়ে কমন এজেন্ট। ক্লিনিক্যাল ফিচার গুলো দেখেন, মেইনলি কফ, প্রথম যে সিমটমসটা থাকে কাপ, এটা শর্ট পেইনফুল এবং ড্রাই, শর্ট পেইনফুল এবং ড্রাই। সো পেশেন্ট এখানে প্রথমে শর্ট পেইনফুল এবং ড্রাই স্পুটাম মানে ড্রাই কফ নিয়ে আসতে পারে। লেটার অন পেশেন্ট মিউকোপ্রুলেন্ট স্পুটাম ডেভেলপ করে। রাস্টি কালার যদি থাকে তার স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া চিন্তা করি আমরা। এবং এখানে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, অনেক সময় আমি এই যে একটা গল্প করছিলাম যে আমি প্রথম দিন যে উপজেলা হেলথ কমপ্লেক্সে রাউন্ড দেই, সেখানে দেখে একটা পেশেন্ট অ্যাবডোমিনাল পেইন নিয়ে আসছে, খুবই টক্সিক, আলট্রাসাউন্ড নর্মাল। পরে পেশেন্টকে আমি এক্স রে করতে পাঠাইছি এবং এক্স রে করার পরে দেখা গেছে পেশেন্টের ব্যাজাল নিউমোনিয়া। সো সবসময় মনে রাখবেন যে ব্যাজাল নিউমোনিয়া ক্যান বি প্রেজেন্টেড উইথ আপার অ্যাবডোমিনাল টেন্ডারনেস অ্যান্ড পেইন। মাইকোপ্লাজমা নিউমোনিয়া ইজ মোর কমন ইন ইয়াং অ্যাডাল্ট অ্যান্ড হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা হলো ওল্ডারদের জন্য। এটা একটু মনে রাখেন যে ইয়াং অ্যাডাল্টদের ক্ষেত্রে মাইকোপ্লাজমা দেওয়া হয়, ওল্ড ওল্ডার যারা আছে তাদের হিমোফিলাস দেওয়া হয়। আর মাইক্রোপ্লাজমার কিছু কার্ডিনাল ফিচার আছে। মাইক্রোপ্লাজমা সাধারণত হিমোলাইসিস করে, সুতরাং আপনি সিবিসি তে ব্রোকেন আরবিসি পাবেন। ঠিক আছে, ব্রোকেন আরবিসি পাবেন, হিমোলাইসিসের জন্য রেইসড বিলিরুবিন পাবেন। ঠিক আছে, সো মাইক্রোপ্লাজমা নিউমোনিয়ার সাথে হিমোলাইসিসের ফিচার পাওয়া যায়। ব্রোকেন আরবিসি, রেইসড বিলিরুবিন, এই দুটো একটু মনে রাখেন। বলতে পারেন একটা নিউমোনিয়ার পেশেন্ট অ্যানিমিয়া নিয়ে আসছে, নিউমোনিয়ার পেশেন্ট অ্যানিমিয়া নিয়ে আসছে, পেরিফেরাল ব্লাড ফিল্মে ব্রোকেন আরবিসি। সো কি ইওর ডায়াগনোসিস কি? মাইক্রোপ্লাজমা। তারপরে কিছু কিছু নিউমোনিয়া আছে যারা ক্যাভিটি ফর্ম করে, এর মধ্যে ক্লেপশেলা এবং স্ট্যাপ অরিয়াসের কথা মনে রাখবেন। ক্লেপশেলা এবং স্ট্যাপ অরিয়াস এবং লিজিওনেলা নামক একটা ব্যাকটেরিয়া আছে, যে সাধারণত যারা কোল্ড স্টোরেজে কাজ করে, কুলিং টাওয়ারে কাজ করে, মানে এদের কোল্ড ইনহ্যান্সমেন্টের একটা ব্যাপার আছে, লিজিওনেলা নিউমোফিলিয়া। এটা মনে রাখবেন, এখানে এটাই লেখা আছে। আমরা ইউকে তে সিভিয়ারিটি অ্যাসেস করি কার্ভ 65 দিয়ে, আমরা একটু পরে জানবো। কনসোলিডেশনের ফিচার কি এগুলো নিয়ে অলরেডি বলা হয়েছে। ডাল অন পারকাশন, হুইসপারিং, পেক্টোরিয়ালি কুই পেতে পারি। রাস্টি স্পুটাম থাকলে আমরা কি চিন্তা করব? স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া। আর একটা জিনিস এখানে 4টা স্টার এই জন্য দিচ্ছি যে একটা নিউমোনিয়ার পেশেন্ট যদি হার্পিস লেবিয়ালিস নিয়ে আসে, যেটাকে আমরা বলি জট্টুটা, তাহলে আপনাকে চিন্তা করতে হবে মোস্ট প্রবাবলি এটা স্ট্রেপ্টোককাস নিউমোনি দিয়ে হয়েছে। ওকে, ডিফারেন্সিয়েট। তারপরে এই যে দেখেন ফ্যাক্টরস দ্যাট প্রিডিসপোজেস টু নিউমোনিয়া, এটা কিন্তু 5টা স্টার, এমসিকিউ এসবি এর জন্য ইম্পর্টেন্ট। ফ্যাক্টরস দ্যাট প্রিডিসপোজ টু নিউমোনিয়া, এর মধ্যে সিগারেট স্মোকিং, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, ইনডোর এয়ার পলিউশন, তারপরে ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন লাইক স্টেরয়েড, এইচআইভি, ঠিক আছে, রিসেন্ট ইনফ্লুয়েঞ্জা, ওল্ড এজ, অ্যালকোহল, এগুলো মনে রাখতে হবে। অর্গানিজম কি কি আছে 4টা স্টার দিয়ে একবার পড়ে ফেলবেন। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ নিউমোনিয়া 2টা স্টার দিয়ে পড়ে ফেলবেন। পালমোনারি ইনফেকশন, টিউবারকুলোসিস, পালমোনারি ইডেমা, এগুলোই নিউমোনিয়ার মানে ডিফারেন্সিয়াল। পালমোনারি ইনফেকশন, টিউবারকুলোসিস, ব্রঙ্কিও অ্যালভিউলার সেল কার্সিনোমা, পালমোনারি ইওসিনোফিলিয়া এটসেট্রা। কার্ভ 65 দিয়ে অনেক রকমের কোশ্চেন করা যায়। কার্ভ 65 সম্পর্কে একটু বলি। কার্ভ 65 দিয়ে বোঝায় সি ফর কনফিউশন, ইউ ফর ইউরিয়া, আর ফর রেসপিরেটরি রেট, বি ফর ব্লাড প্রেশার, অ্যান্ড 65 ফর 65। সো কার্ভ 65
এটা মিন করে সি ফর কনফিউশন, ইউতে ইউরিয়া উইল বি মোর দেন 7 মিলিমোল, আর the respiratory rate will be more than 30. Respiratory rate will be more than 30. Blood pressure will be 90/60 নিচে, 90 or 60 নিচে, যে কোনো একটা হলেই হবে। এজ 65। তো এটার উপরে ভিত্তি করে আমরা স্কোর করি 1 for every। সো যদি কার্ভ স্কোর 1 হয় তাহলে হোম ট্রিটমেন্টের জন্য সুইটেবল, যদি 2 হয় তাহলে তাকে হসপিটালে থেকে ওষুধ দিয়ে দিবে, বাসায় গিয়ে ট্রিটমেন্ট নিবে, হসপিটাল সুপারভাইজড আউটপেশেন্ট ট্রিটমেন্ট। অর্থাৎ যদি 1 হয় তাহলে নর্মাল ট্রিটমেন্ট নিবে, আর যদি 2 হয়, 2 বা তার বেশি, তাহলে পেশেন্টকে হসপিটাল সুপারভাইজড ট্রিটমেন্ট নিতে হবে, অর্থাৎ আউটডোর ম্যানেজমেন্ট। ওষুধ লিখে দেবে, বাসায় যেয়ে তুমি খাও। আর যদি 3 বা তার অধিক হয় তাহলে অবশ্যই ইনডোরে ভর্তি করে তাকে আইভিতে ট্রিটমেন্ট দিতে হবে, হসপিটাল অ্যাডমিশন করতে হবে। আর 4 বা 5-এর উপরে যদি হয় তাহলে আইসিইউ। এই স্কোরটা খুব সুন্দর করে পড়বেন। যেমন আমি একটা দেই আপনাকে, সিনারিও দেই। এ 70 years old patient came to you with deteriorated or cloudy, আচ্ছা আমি 70 years old patient came to you with cloudy consciousness and fever. On examination, his respiratory rate is 25. Blood pressure is 90/50. Urea is 6. What is the score of this patient according to curve 65? 3, একটা হলো কনফিউশন বলছি, ওর বয়স কত বলছি? 70, 72। তারপরে রেসপিরেটরি রেট কত বলছি? 25, 25। তার মানে ওটা আমি নিচ্ছি না। ওটা নিচ্ছি ব্লাড না, প্রেশার ওই বলছে 90/50, এই যে 16 নিচ্ছে, তার মানে এইটা 3। নিচ্ছি। ঠিক আছে, তার মানে 3। পেশেন্টের ট্রিটমেন্ট কি হবে? 3 হলো হসপিটাল ম্যানেজ করব। হসপিটাল ম্যানেজমেন্ট, হ্যাঁ, হসপিটাল অ্যাডমিশন, আইভি ট্রিটমেন্ট, এই তো। আর যদি 4 হতো তাহলে আইসিইউ। कैसे कहूँ ना 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 हो गई याद। আচ্ছা, অক্সিজেন। এবার নিউমোনিয়া ট্রিটমেন্ট এগুলো। এখানে আমাদের কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার শুড বি কনসিডার্ড হু আর হাইপক্সিক, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, ফ্লুইড ব্যালেন্স, তার মানে অক্সিজেন আমরা দিব স্যাচুরেশন 94 থেকে 98 এর মধ্যে রাখবো। একটা জিনিস মনে রাখবেন, নিউমোনিয়ার পেশেন্ট প্রচুর রেসপিরেটরি রেট হওয়ার কারণে প্রচুর ফ্লুইড লস করে, তারা রেসপিরেটরি ট্র্যাক্টে ইনসেন্সিবল। সো এই ক্ষেত্রে পেশেন্টকে আমাদের ফ্লুইড ব্যালেন্সে রাখতে হবে। আবার এই পেশেন্টের সেপসিস হতে পারে, সেপসিস হলেও পেশেন্টকে আমাদের ফ্লুইড ব্যালেন্স করতে হবে। দরকার হলে ভ্যাসোপ্রেসিন সাপোর্ট দিতে হবে, অর্থাৎ ফ্লুইড উইথ নর অ্যাড্রেনালিন। অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিতে হবে। অনেক সময় ভাই রেসপিরেটরি ডিস্ট্রেসের পেশেন্টে ফ্লুইড দিলে মনে হয় পাপ হবে এরকম সাররাই লাগে, অন্য ইন্ডিকেশন থাকলেও অ্যাভয়েড করে। এগুলো আমাদের জ্ঞানের দৈন্যতা। সেপসিস হয়ে গেছে, আপনি ফ্লুইড দিবেন না মানে কি? এখন যদি আপনি পালমোনারি ইডিমা আপনার হার্ট ফেলার না থাকে আমরা তো দিতেই পারি, কারণ এই পেশেন্ট অবশ্যই গুলো দিতে তো হবে, দিতে হবে না। ফিভারের এমনি ডিহাইড্রেশন হয়ে থাকে। সেপসিস থাকলে তো দিতে হবেই, এখানে আর কোনো অপশন নাই। সেপসিস হলে দিতে হবেই। সো নর্মালি আমরা অ্যান্টিবায়োটিক 5 দিনের থেরাপি দিয়ে আনকমপ্লিকেটেড না হলে, তবে আরো বেশি থেরাপি আমরা দিই লিজনেলা নিউফিলি এবং স্ট্যাপোরিয়াস এর ক্ষেত্রে। প্রোটিক চেঞ্জ পেইন্টের জন্য এনএসআইডি দিতে পারেন। প্রগনোসিস কি?
এখানে একটা জিনিস লিখে রাখছে, এটা খেয়াল করেন। চেস্ট এক্সরে নর্মাল হতে সময় লাগে কতদিন নিউমোনিয়াতে উইথ ট্রিটমেন্ট? 4 থেকে 6 উইক। সিমটমস এক ইমপ্রুভ থেকে করতে দেড় লাগে মাস কিন্তু 1 উইক। অর্থাৎ নিউমোনিয়ার পেশেন্টের সিমটমস ইমপ্রুভ করতে 1 সপ্তাহ সময় লাগে, কিন্তু চেস্ট এক্সরে নর্মাল হতে সময় লাগে প্রায় 1 মাস থেকে 1.5 মাস পর্যন্ত। এটা একটু মনে রাখেন। ডিসচার্জ ফলো আপ, clinical review by general practitioner or hospital should be arranged around 6 weeks later. A chest X-ray obtained if there is present symptoms underlining malignancy or tobacco exposure, এগুলো আমাদের নিতে হবে। মানে একটা কোশ্চেন আছে যে কজেস অফ নন হিল্ড নিউমোনিয়া, বা ওটাকে কি বলে, মানে নিউমোনিয়া ভালো হচ্ছে না, ওটার ইংলিশটাকে যেন খুব সুন্দর একটা ইংলিশ, কজেস অফ, মানে নিউমোনিয়া ভালো হচ্ছে না, কি কি কারণে হতে পারে এটা, কজেস অফ নন হিলিং নিউমোনিয়া নাকি কি, যাই হোক। পারসিস্টেন্ট নিউমোনিয়াও ভালো না। আচ্ছা যাই হোক, মানে নিউমোনিয়া ভালো হচ্ছে না ট্রিটমেন্ট পাওয়ার পর, রিকারেন্টও না, মানে আপনি ট্রিটমেন্ট দিচ্ছেন তাও ভালো হচ্ছে না। এগুলো ডিডি কি কি? একটা হলো ম্যালিগনেন্সি, নন রিজলভিং, সুন্দর অ্যান্সার। এই যে এই মাথা দেখেন আস্তে আস্তে বুড়া হয়ে যাচ্ছি। নন রিজলভিং, প্রসেস অফ নন রিজলভিং নিউমোনিয়া। 1 নম্বর হলো ম্যালিগনেন্সি, না 1 নম্বর হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক। যে অ্যান্টিবায়োটিক তার পাওয়ার কথা মাইক্রোপ্লাজমাতে, তার সেপ্ট্রাকজন দিয়ে কাজ হবে না, বা অ্যামক্সিক্লাব দিয়ে কাজ হবে না। ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডিউরেশন, inappropriate antibiotic, inappropriate duration, non compliance, তারপরে ম্যালিগনেন্সি, তারপরে টিউবারকুলোসিস। এগুলো হলো নন রিজলভিং নিউমোনিয়ার কারণ। রোমিও রোমিও হঠাৎ রোমিও, না 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 না। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, হসপিটালে ভর্তির কেউ 48 ঘন্টার মধ্যে যদি নিউমোনিয়া ডেভেলপ করে বা ইনফেকশনের ডেভেলপ করে, তখন আমরা হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া বলি। সাধারণত এক্ষেত্রে জ্বর থাকে 38.3 ডিগ্রির উপরে, লিকোসাইটোসিস থাকে, লিকোপেনিয়াও থাকতে পারে। নট সো ইম্পর্টেন্ট আমাদের জন্য। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, এখানে 2-3টা কারণ লিখে রাখেন। এর মধ্যে হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার কারণ হলো সিউডোমোনাস অরিজিনোসা, স্ট্যাপরিয়াস। এখান থেকে ভেতরে আর তেমন কিছু পড়ার নাই, হ্যাঁ। এই যে এই চারটা ইম্পর্টেন্ট। ইনভেস্টিগেশন ইন কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, 1 নম্বর হলো ফুল ব্লাড কাউন্ট করবো আমরা। ফুল ব্লাড কাউন্ট, ব্লাড কাউন্টে আমরা দুটো জিনিস পেতে পারি: ভেরি হাই ব্লাড কাউন্ট সাজেস্টিভ অফ লাইক মোর দেন 15,000 20,000, আবার লো ব্লাড কাউন্ট পেতে পারি লাইক ডাব্লিউবিসি কাউন্ট less than 4। এবং দুটেই মার্কার অফ সিভিয়ারিটি। ডাব্লিউবিসি কাউন্ট কিন্তু মার্কার অফ সিভিয়ারিটি, আমি পরে আবার বলবো। নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস পেতে পারেন 15,000-এর উপরে। হেমোলাইটিক অ্যানিমিয়া পেতে পারেন ফুল ব্লাড কাউন্টে ইন কেস অফ মাইক্রোপ্লাজমা, কোল্ড অ্যান্টিবডি মেডিয়েটেড আর কি। ইউরিয়া অ্যান্ড ইলেকট্রোলাইট, ইউরিয়া বেশি পেতে পারেন 7-এর উপরে, এটা একটা মার্কার অফ সিভিয়ারিটি। আচ্ছা, এখানে ইউরিয়া কেন বেশি হচ্ছে বলেন তো? নিউমোনিয়াতে কেন ইউরিয়া বেশি হবে? ব্যাকটেরিয়া গুলা ইউরিয়া ইউরিয়া প্রডিউস করে ওইগুলা নাকি? হুম হুম কেন? কেউ বলতে ওই পারতেছেন না? ইউরিয়া প্রডিউসিং ব্যাকটেরিয়া গুলা নাকি ভাই? আরে না, সব জায়গায় কি আইকিউ খাটায় হয়? নিউমোনিয়া থেকে যদি সেপসিস ডেভেলপ করে, সেক্ষেত্রে রেনাল ব্লাডটা কমে যাবে না, ও আচ্ছা আচ্ছা। সেখান থেকে ইউরিয়া বেড়ে যাবে। আচ্ছা যাই হোক, ইউরিয়া 7,
আর একটা হলো হাইপোন্যাট্রেমিয়া। হাইপোন্যাট্রেমিয়া কিভাবে হয়? সিয়াদ, নিউমোনিয়াতে সিয়াদ হয়। ওকে, নিউমোনিয়াতে সিয়াদ হয়। এর পাশে, হাইপোন্যাট্রেমিয়ার পাশে একটা এজেন্টের নাম দেখেন, লিজিওনেলা। লিজিওনেলা, হ্যাঁ, লেজিওনেলার কথাটা মনে রাখেন। সো আমরা ইলেকট্রোলাইটের মধ্যে ইউরিয়া বেশি পাবো, হাইপোন্যাট্রেমিয়া পাবো, এই দুইটাই মার্কার অফ সিভিরিটি। এবং হাইপোন্যাট্রেমিয়াটা আমরা বেশিরভাগ পাই তার ক্ষেত্রে, লিজিওনেলার ক্ষেত্রে। লিভার ফাংশন টেস্টে আপনি হাইপোঅ্যালবুমিনেমিয়া পেতে পারেন, এটাও মার্কার অফ সিভিরিটি। হাইপোঅ্যালবুমিনেমিয়া কিভাবে পাবো? ইজ এ সেপসিস। ব্যাজাল নিউমোনিয়া থাকলে অনেক সময় এসজিপিটি রেজড হতে পারে। প্রোক্যালসিটোনিন পেতে পারেন, মোর সাজেস্টিভ অফ ব্যাকটেরিয়াল দেন ভাইরাল। সি রেক্টিভ প্রোটিন বেশি পেতে পারেন। ব্লাড কালচার, এটাও মার্কার অফ সিভিরিটি, এটা মনে রাখতে পারেন। সো এখানে যদি খেয়াল করেন, হঠাৎ দা সিভিরিটি মার্কার অফ নিউমোনিয়া, একটা হলো সিবিসি তে হাই ব্লাড কাউন্ট অ্যান্ড লো ব্লাড কাউন্ট, তারপরে ইউরিয়া ইলেকট্রোলাইটের মধ্যে ইউরিয়া, হাই ইউরিয়া, হাইপোন্যাট্রেমিয়া, তারপরে লিভার ফাংশন টেস্টের মধ্যে হাইপো অ্যালবুমিনেমিয়া, আর হলো ব্লাড কালচার। এগুলো হলো মার্কার অফ সিভিয়ারিটি, একটু একটু মাথায় রাখবেন। ইউরিনে আমরা কি পেতে পারি? লিজনেলা অ্যান্টিজেন। লোবার নিউমোনিয়াতে ফিচার কি আসে? এয়ার ব্রঙ্কোগ্রাম, অর্থাৎ কনসোলিডেটেড লাং এর মধ্যে ট্রান্সলুসেন্ট লিনিয়ার কিছু শ্যাডো। ব্রঙ্কো নিউমোনিয়াতে কি পাই? প্যাচি সেগমেন্টাল শ্যাডোইং। স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসের ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিস পাই। এক ক্ষেত্রে হলো মাল্টিলোবার শ্যাডোইং, ক্যাভিটি পেতে পারি, নিউমোথোরাক্স পেতে পারি, অ্যাবসেসেস পেতে পারি। সো স্ট্যাপ অরিয়াস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্যাভিটেশন, নিউমোথোরাক্স ইভেন অ্যাবসেস, মাল্টিলোবার শ্যাডো। সবগুলো এই যে স্ট্যাপ অরিয়াসের ক্ষেত্রে কি কি পাই আমরা, এটা একটু আমরা মনে রাখবো। মাল্টিলোবার শ্যাডোইং, ক্যাভিটি, নিউমাটোসিল, অ্যাবসেসেস। ইন্ডিকেশন অফ রেফারেল টু ইন্টেন্সিভ কেয়ার, তিনটা স্টার। কার্ভ 4 থেকে 5 যদি হয়, পারসিস্টেন্ট হাইপোক্সিয়া যদি থাকে, সেপসিসের ফিচার যদি থাকে, সার্কুলেটরি ফেইলিওর, রিডিউস কনসাসনেস লেভেল এবং অ্যাসিডোসিস, সব সেপসিসের ফিচার। কার্ভ 4 থেকে 5 হাইপোক্সিয়া, সিভিয়ার অ্যাসিডোসিস, সার্কুলেটরি শক, রিডিউস কনসাসনেস লেভেল। ট্রিটমেন্ট মেইনলি হলো অ্যামোক্সিসিলিন অ্যান্ড ক্লাভুলিনিক অ্যাসিড আমরা ইউজ করি 500 মিলিগ্রাম। তো মক্সা ক্লাব আমরা যেটা ইউজ করি, অ্যামোক্সি ক্লাব, এখানে 625 থাকে। 500 টাকা অ্যামোক্সিসিলিন আর এবং ক্লাভোলিনিক অ্যাসিড থাকে 125, মোট মিলে 625। এটা আমরা 3 টাইমস ডেইলি দেই। ঠিক আছে। পেনিসিলিনে অ্যালার্জিক থাকলে আমরা ডক্সিসাইক্লিন দিতে পারি। মডারেট টু সিভিয়ার ক্যাপ যদি থাকে, মানে স্কোর যদি 2 থাকে, তাহলে আমরা অ্যামোক্সিসিলিনের সাথে ক্লাভোলিনিক অ্যাসিড দেই, মানে সরি ক্ল্যারিথ্রোমাইসিন দেই। এই জন্য দেখবেন নিউমোনিয়ার ট্রিটমেন্ট আমরা কি করি, অ্যামোক্সি ক্লাবের সাথে ক্ল্যারিথ ইউজ করি, ক্ল্যারিথ্রোমাইসিন, ক্ল্যারিথ 500 মিলিগ্রাম 1+0+1, এভাবে ইউজ করে থাকি। হ্যাঁ, এভাবে ইউজ করে থাকি, এটা মনে রাখেন। আর কার্ভ যদি 3 থেকে 5 হয়, সেক্ষেত্রে সব আইভি দেই আমরা। এতক্ষণ পর্যন্ত আমরা ওরাল আর আইভি দিচ্ছিলাম, কিন্তু কার্ভ 3 থেকে 5 হলে আমরা আইভি দিতে হবে। কিছু এজেন্ট আছে, যেমন স্ট্যাপোরিয়াস যদি থাকে, সেক্ষেত্রে যদি আমরা বুঝতে পারি কালচারে স্ট্যাপোরিয়াস আছে, সেক্ষেত্রে ফ্লুক্লোক্সাসিলিন, আর যদি এমআরএস এ মনে করি ভ্যানকোমাইসিন, এগুলো দেওয়া লাগতে পারে। কমপ্লিকেশন অফ নিউমোনিয়া, 1 নম্বর হলো প্যারানিউমোনিক ইফিউশন, সবচেয়ে কমন কমপ্লিকেশন এভাবে আসবে। এমপাইমা, লোবার কলাপস হতে পারে, ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে, পালমোনারি এম্বোলিজম হতে পারে, ইনফ্লামেটরি ডিজিজ ডিআইসি হয়ে ডিপ ভেন থ্রম্বোসিস, পালমোনারি এম্বোলিজম হতে পারে, নিউমোথোরাক্স হতে পারে, স্পেশালি স্ট্যাপোরিয়াসের ক্ষেত্রে 2021 সালে আসছিল। অ্যাবসেস ফর্ম করতে পারে, রেনাল ফেলিওর হতে পারে, একটোপিক অ্যাবসেস হতে পারে, হেপাটাইটিস, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস হতে পারে। তারপরে নিউমোনিয়া থেকে পেশেন্টের
অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়, এটা মনে রাখতে হবে, 3টা স্টার। পাইরেক্সিয়া ডিউ টু ড্রাগ হাইপারসেন্সিটিভিটি, ড্রাগ দিছেন, ড্রাগের কারণে হাইপারসেন্সিটিভিটি হয়ে পাইরেক্সিয়া হতে পারে। সো প্যারানিউমোনিক ইফিউশন, ইম্পাইমা, লোবার কোলাপস, ডিপ ভেন থ্রম্বোসিস, নিউমোথোরাক্স, সাপোরেটিভ নিউমোনিয়া, রেনাল ফেলিওর, একটোপিক অ্যাক্সেস, হেপাটাইটিস, পেরিকার্টাইটিস, অ্যারিথমিয়া, এগুলো আমরা মনে রাখবো। ফ্যাক্টর প্রিডিসপোজিং টু হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, একটা স্টার দিয়ে পড়ে ফেলেন, নট সো ইম্পর্টেন্ট এবং মনে রাখতে খুব একটা বেশি ঝামেলাও হওয়ার কথা না। সাপোরেটিভ নিউমোনিয়া, সাপোরেটিভ নিউমোনিয়া মানে হলো পাস ফর্মিং নিউমোনিয়া। Supportive pneumonia is characterized by destruction of lung parenchyma by inflammatory process. Inflammatory process এ lung parenchyma destruction হবে। Although microabscess formation is characteristically histological feature, pulmonary abscess is usually taken to refer to lesion in which there is large localized collection of pus or a cavity lined by chronic inflammatory tissue from which pus has escaped by rupture into the bronchus. এক কথায় বলি, এখানে যে কথা বলা আছে অনেক কঠিন করে বলা আছে। বলছে সাপোরেটিভ যে নিউমোনিয়া আছে এগুলোতে কি হয়, মাইক্রো অ্যাবসেস ফর্ম হয়, অর্থাৎ লাংয়ের প্যারেনকাইমাতে এখানে একটু অ্যাবসেস, এখানে একটু অ্যাবসেস, এখানে একটু অ্যাবসেস, এখানে একটু অ্যাবসেস। আর যেটা আসলে লাং অ্যাবসেস, আসলে পালমোনারি অ্যাবসেস, আসলে এক্ষেত্রে বড় অ্যাবসেস ফর্ম হয়, সেই অ্যাবসেসের ক্যাভিটির ক্রনিক ইনফ্লামেটরি সেল দিয়ে লাইন থাকে। আবার অনেক সময় অ্যাবসেসের ভেতর থেকে পাস বের হয়ে আসে, ওই জায়গাটা ক্যাভিটি হিসেবে থাকে। এই কথাই বলা হচ্ছে। কি কি কারণে হয় সাধারণত ভোকাল কর্ড পালসি, অ্যাকালেসিয়া, ইউসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যদি থাকে, অ্যালকোহলিজম যদি থাকে, সেক্ষেত্রে সহজে অ্যাসপিরেশন হয়। ফুড কন্টেন্ট বা জিআইটি কন্টেন্ট যদি কোনো কারণে লাঙে চলে যায়, সেখানে খুবই বাজে অ্যামাউন্টের একটা ইনফ্লামেটরি ড্যামেজ হয় এবং সেখান থেকে সাধারণত এই সাপোরেটিভ নিউমোনিয়া বা অ্যাসপিরেশন নিউমোনিয়া ডেভেলপ করে। বিশেষ করে কোন লোবটা এখানে অ্যাফেক্টেড হয় বেশি, অ্যাপিক্যাল সেগমেন্ট অফ দ্য লোয়ার লোব, অর্থাৎ লোয়ার লোবের যে অ্যাপিক্যাল সেগমেন্ট আছে, সাধারণত এই সেগমেন্টটা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়। এবং অ্যাসপিরেশন নিউমোনিয়া, অর্থাৎ এই যে সাপোরেটিভ নিউমোনিয়া যেটা অ্যাসপিরেশনের কারণে হয় মেইনলি, এরা অ্যানারবস অ্যারবস দুটার কম্বিনেটিং মাইক্রো অর্গানিজম দিয়ে হয়, অর্থাৎ মাল্টিপল টাইপের মাইক্রো অর্গানিজম দিয়ে হয়। সো এখানে আমাদের কাভারেজ ওইভাবেই চিন্তা করতে হয়। কি কি ব্যাকটেরিয়া এখানে পাওয়া যায়, ফিউসোব্যাকটেরিয়াম, এছাড়া আরো কিছু ব্যাকটেরিয়া তো আছে, স্ট্যাপোরিয়াস, ক্ল্যাপসিলা, অ্যাক্টিনোমাইসিস। বিশেষ করে অ্যাক্টিনোমাইসিস দিয়ে কাদের সাপোরেটিভ নিউমোনিয়া হতে পারে, যাতে ডেন্টাল হাইজিন পোর, এখানে 3টা স্টার দিয়ে রাখেন। এমনিতে সাপোরেটিভ নিউমোনিয়া কি কি ইনফেক্টিভ এজেন্ট দিয়ে হয়, এভাবে কোশ্চেন আসার সম্ভাবনা কম। যদি আসেও মনে রাখবেন যে কমন ব্যাকটেরিয়া যেগুলো আছে, স্ট্যাপোরিয়াস, ক্লেপসিলা, স্ট্রেপ্টোকক্কাস, সিউডোমোনাস, এগুলোর নামই বলতে হবে। আর যদি ডেন্টাল হাইজিন পোর এবং সেই পেশেন্ট সাপোরেটিভ নিউমোনিয়া ডেভেলপ করছে, তাহলে মনে রাখতে হবে অ্যাক্টিনোমাইসিসের কথা। স্ট্যাপোরিয়াস, এমআরএস এর কথা বলা আছে, এগুলো লাগবে না। দিস ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ গাইস। হসপিটাল অ্যাকোয়ার্ড নিউমোনিয়া থাকলে আমাদের মাথায় রাখতে হবে দুটো চিন্তা, একটা হলো এমআরএস থেকে কমব্যাট করা, 2 নম্বর হলো সিউডোমোনাসকে কমব্যাট করা। তো এই ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কি দেবো, মেরোপেনাম প্লাস ভ্যাঙ্কোমাইসিন, মেরোপেনাম প্লাস ভ্যাঙ্কোমাইসিন, ভেতরে কিছু পড়ার দরকার নেই। অ্যাসপিরেশন নিউমোনিয়া ক্যান বি ট্রিটেড উইথ অ্যামোক্সিসিলিন অ্যান্ড মেট্রোনিডাজল। অ্যাসপিরেশন যে নিউমোনিয়া আছে সেটা আমরা অ্যামোক্সিসিলিন এবং মেট্রোনিডাজল দেই, সেখানে সাধারণত মেট্রোনিডাজল দেওয়া হয় অ্যানারোবিক কাভারেজ দেওয়ার জন্য। তবে কারো যদি অ্যাক্টিনোমাইসিস দিয়ে সাপোরেটিভ নিউমোনিয়া হয়, সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট অপশন দেখেন 6 থেকে 12 মান্থ, এটা একটু মনে রাখতে পারেন। পেনিসিলিন অর টেট্রাসাইক্লিন এগুলো দিয়ে। ক্লিনিক্যাল ফিচার অফ সাপোরেটিভ নিউমোনিয়া 3টা স্টার, কপ উইথ লার্জ অ্যামাউন্ট অফ স্পুটাম প্রোডাকশন, প্লুরোটিক চেস্ট পেইন থাকবে, সাডেন এক্সপেক্টোরেশন অফ কপিস অ্যামাউন্ট অফ স্পুটাম, অর্থাৎ যখন অ্যাবসেস ব্রাস্ট হয়ে যাবে ব্রঙ্কাসে। তারপরে ক্লিনিক্যাল সাইনের মধ্যে হাই রেমিটেন্ট পাইরেক্সিয়া, প্রোফাউন্ড সিস্টেমিক আপসেট থাকবে, ডেবিলিয়েশন থাকবে, ডিজিটাল ক্লাবিং থাকবে যে কোনো সাপোরেটিভ ডিজিজে, চেস্টে কনসলিডেশন থাকবে, প্লুরাল রাপ থাকবে,
হেলথের কন্ডিশন র্যাপিডলি ডেটোরিয়েট করবে। এখানে ডিজিটাল ক্লাবিং এত তাড়াতাড়ি এফেক্ট করে 10 থেকে 14 দিনের মধ্যে হয়ে যায়। এখান থেকে আর কিছু লাগবে না। নিউমোনিয়ার পেশেন্ট, নিউমোনিয়া ইন ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট, এটা দেখেন। এইচআইভি পেশেন্টের যদি নিউমোনিয়া হয় তাহলে মাথায় রাখতে হবে নিউমোসিস্টাইটিস জেরোভেসি। বাস, আমরা অলরেডি এটা নিয়ে কথা বলে আসছি, নিউমোসিস্টাইটিস জেরোভেসি নিয়ে। এখানে কোঅ্যামোক্সিক্লাব দিতে হয়, বেজাল অংশটা এফেক্টেড হয়, স্যাচুরেশন বেশি ড্রপ করে, এগুলো নিয়ে অলরেডি আমরা কথা বলছি। এখানে কিছু এইচআরসিটি ফাইন্ডিং আছে টু ডিটেক্ট ডিফারেন্ট টাইপ অফ সাপোরেটিভ নিউমোনিয়া আর ইমিউনোসাপ্রেসিভ নিউমোনিয়া। ইমিউনোসাপ্রেসিভ নিউমোনিয়া গুলো ডিটেকশনের জন্য 1 নম্বর হলো ফোকাল ইউনিল্যাটারাল এয়ার স্পেস অপাসিফিকেশন যদি থাকে তাহলে নোকার্ডিয়া। বাইল্যাটারাল অপাসিফিকেশন যদি থাকে তাহলে ওই যে বললাম বাইল্যাটারাল বেজাল অপাসিফিকেশন, তাহলে নিউমোসিস্টাইটিস জেরোভেসি। ক্যাভিটেশন যদি থাকে তাহলে নকার্ডিয়া, অ্যাস্টিওয়েডস, সেক্ষেত্রে হ্যালোসাইন থাকে, অর্থাৎ ওই লেশনটা থাকে সাদা, তার পাশে হালকা একটা সাদা জায়গা, তারপর হলো লাঙের কালো জায়গা। এই যে ইন্টারমিডিয়েট একটা হালকা সাদা শ্যাডোয়িংটাকে হ্যালোসাইন বলা হয়। ঠিক আছে, এটা সাধারণত কাদের থাকে? নকার্ডিয়াতে থাকে, এটা মনে রাখেন, এগুলো লাগবে না। ওই যে যেখানে জাস্ট লেখা আছে β13 D গ্লাইকন লেভেল আর ক্যারেক্টারিস্টিক্যালি এলিভেটেড ইন নিউমোসিস্টাইটিস জেরোভেসি নিউমোনিয়া, এটা একটু মাথায় রাখতে পারেন যে β13 D গ্লুকান এটা নিউমোসিস্টাইটিস জেরোভেসির ক্ষেত্রে ইনক্রিজড হয়। সো এখান থেকে মনে রাখবেন হ্যালোসাইন কোথায় পাওয়া যায়? এইচআইভি পেশেন্ট লাঙের 2 সাইডে শ্যাডোইং নিয়ে আসছে, নিউমোসিস্টাইটিস জেরোভেসি এক্সেট্রা। টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে হয় আমরা জানি। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইজ স্প্রেড বাই ইনহালেশন অফ অ্যারোসল ড্রপলেট, যেটা অ্যালভিওলাইতে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলি পড়ার সাথে সাথে সেখানে একটা গ্র্যানুলোমা ফর্ম হয় বাই ইপিথেলয়েড সেল, যেটা অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ। চারপাশে থাকে হলো মাঝে মাঝে ল্যাঙ্গারহ্যান জায়ান্ট সেল, এবং সবার বাইরে থাকে হলো লিম্ফোসাইটের একটা কলার, এবং বাইরে থাকে হলো ফাইব্রোব্লাস্টের একটা রিম। এটা দিয়ে টিউবারকুলার গ্র্যানুলোমা তৈরি হয়, এবং মাঝখানে ক্যাসিয়াস নেক্রোসিস থাকে, ক্যাসিয়েশন থাকে, অর্থাৎ চিজের মতো একটা অ্যাপিয়ারেন্স, ফোটা 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 ফোটা। তো এই যে লাং প্যারেনকাইমায় এরকম গ্র্যানুলোমাকে বলা হয় গন ফোকাস, এবং এই গন ফোকাস আবার আমাদের হায়ালাল লিম্ফ নোডে ড্রেন করে, সেই ক্ষেত্রে হায়ালাল লিম্ফ নোড ইনলার্জমেন্ট হয়ে যায়। এখন এই গন ফোকাসের সাথে হায়ালাল লিম্ফ নোড যদি ইনলার্জমেন্ট হয়, এটাকে আমরা একসাথে বলি গন কমপ্লেক্স বা প্রাইমারি কমপ্লেক্স অফ র্যাঙ্কলি, প্রাইমারি কমপ্লেক্স অফ র্যাঙ্কি, এখানে এই কথাই বলা হয়েছে। তো এই যে টিউবারকুলোসিস, এটা পরবর্তীতে আবার লিম্ফেটিক ভাবে সার্ভাইকালে যেতে পারে, লিম্ফেটিক ভাবে হাইলারে যেতে পারে, আবার হেমাটোজেনাস ভাবে পুরো বডিতে স্প্রেড হতে পারে। বোনস, লিভার, কিডনি, লাং এমন কিছু নাই সে অ্যাফেক্ট করতে পারে না, অর্থাৎ হেমাটোজেনাস স্প্রেড হয়ে সে আবার লাঙে আসতে পারে, এসে আবার লাঙের বিভিন্ন জায়গায় মিলেট সিডিং করতে পারে। সো টিউবারকুলোসিস ক্যান অ্যাফেক্ট এভরিথিং। জাস্ট দেখা গেছে স্কেলিটাল মাসেল অ্যাফেক্টেড কম হয়, হার্ট এফেক্টেড কম হয়, থাইরয়েড এফেক্টেড কম হয়। ঠিক আছে, এগুলো একটু কম এফেক্টেড হতে দেখা যায়। এখানে একটা জিনিস দেখেন, অনেক সময় আমরা এটা ডায়াগনোসিস করার জন্য ডিলেড সেল মেডিয়েটেড ইমিউনিটির যে আহ, পরীক্ষাটা আছে টিউবারকুলিন টেস্ট, সেটা করে থাকি, কিংবা আর একটা টেস্ট করি ইগরা, ইন্টারফেরন গামা রিলিজ আসছে, এই দুটো দিয়ে ল্যাটেন্ট টিবি ডায়াগনোসিসের জন্য হয় এমটি টেস্ট করি আমরা, না হয় ইগরা করে থাকি। আমরা ইগরাই মেইনলি করি, এটা মোর সেন্সিটিভ অ্যান্ড মোর স্পেসিফিক। ভাই আমরা যেটা ওই জিন এক্সপার্ট বলি ওইটাই কি গ্রা? না না না, ওটা তো জিনোমেসে না নাকি? ওটা হলো আপনার জেনেটিক টেস্ট, এটা এক ধরনের হ্যাঁ, ন্যাট, হ্যাঁ এটা সেটাই তো। ছোটখাটো পিসিআর। আর ইগরা হলো জাস্ট আপনার একটা ইমিউনোগ্লোবিলিন যেটা আছে ইমিউনোগ্লোবিন আছে। হ্যাঁ। ঠিক আছে, এটাও মানে ল্যাটেন্ট টিউবারকুলোসিস ধরার জন্য বেস্ট, বেশি ইম্পর্টেন্ট।
ওকে, এবার আসেন মিলিয়ারি টিবি। তো টিবি যখন ব্লাড ব্রন ডিসিমিনেশন হয় তখন এরা কি করে, আমাদের বডির বিভিন্ন জায়গায় জমা হতে মানে বিভিন্ন জায়গায় সিডিং হতে থাকে। ঠিক একইভাবে সে ব্লাডের মাধ্যমে আবার যখন পালমোনারি ভেসেল গুলো দিয়ে লাঙে চলে আসে, সেই লাঙের বিভিন্ন জায়গায় তার আবার গ্র্যানুলোমেটাসিলেশন করতে থাকে, তখন একটা মিলিয়ারি শ্যাডো আমরা দেখতে পাই। এটাকে আমরা বলি হলো মিলিয়ারি টিবি। সো মিলিয়ারি টিবি যখন ডেভেলপ করে, ব্লাড ব্রন ডিসিমিনেটেড হয়, তখন দেখা যায় আপনার মেনিনজেস অ্যাফেক্টেড হয়েছে, তখন দেখা যায় আপনার আহ, মানে মেনিনজাইটিস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করছে, তখন দেখা যায় হেপাটোস্প্লিনোমেগালি নিয়ে প্রেজেন্ট করছে। অর্থাৎ এটাকে আমরা বলি ডিসিমিনেটেড টিউবারকুলোসিস। এক্ষেত্রে আমরা এক্সরেতে 1 থেকে 2 মিলিমিটারের কিছু শ্যাডো পাই। আজকেও মিলেট শ্যাডোর একটা পেশেন্ট পাইছি, দেখাই দাঁড়ান। সাড়ে 9 10 যাতারি, লালন কয় যেতে পারি, মন দরজা খুলে পড়ে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন এক ঘর। সো ডিসিমিনেটেড টিবি কোন সময় বলবো, যখন লাংয়ের সাথে আরো 2টা অর্গান, অ্যাটলিস্ট লাংয়ের সাথে অন্য কোনো একটা অর্গান, অর্থাৎ 2টা অর্গান যখন অ্যাফেক্টেড হবে তখন আমরা ডিসিমিনেটেড টিউবারকুলোসিস বলতে পারবো। ওকে, আমার প্রাণ ধরিয়া আমারও প্রাণ মনটা করে আনচান, আমার প্রাণ ধরিয়া আমারও প্রাণ, আমি তোমার ইচ্ছে ঘুরি। মিলেট শ্যাডোটা দেখেন, আবার নেক্সট কবে দেখতে পারবেন? हम हम तुम तुम हम तुम आंसू में सांस দেখছেন? ছোট ছোট সাদা সাদা যে শ্যাডো গুলি, ওগুলি দেখাচ্ছে। না না না, বোঝা গেছে? ঠিক আছে, এই যে এটা দেখেন আরো বেশি, মিলেট 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 মিলেট। ঠিক আছে, এরকম মিলেট শ্যাডো থাকে। এই পেশেন্টের টিউবারকুলোসিস থেকে পরবর্তীতে কি ডেভেলপ করছে দেখছেন? বলেন, কি ডেভেলপ করছে? একই পেশেন্টের কিন্তু। আয় তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি, নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান। নিউমোথোরাক্স, নিউমোথোরাক্স। ওকে, একই পেশেন্টের, ডান থেকে বামের দিকে যাবেন। এটা হলো টিউবারকুলোসিস, ছিল মিলেট টিবি, তারপরে তার নিউমোথোরাক্স ডেভেলপ করছে। এটা হলো বামেরটা, হলো সবার লাস্টের। শুধু নিউমোথোরাক্স নাকি আরো কিছু আছে? পেশেন্টের হাইড্রোনিউমোথোরাক্স ডেভেলপ করছে। হ্যাঁ, নিচে দেখেন একটা একদম ক্লিন শ্যাডো দেখছেন। হাইড্রোনিউমোথোরাক্স না হলে এটা সম্ভব না। নিচে একটু পানি থাকলে, উপরে বাতাস থাকলে তখন একটা এরকম লিনিয়ার শ্যাডো আসে। ওকে, সো এটা সাধারণত 2 থেকে 3 সপ্তাহ পরে ডেভেলপ করে। আমার তো এখানে চার্জ দেওয়া লাগবে এখন, আবার কেন? নিয়ে যাও, সকালে যাবো। তো ক্লাসিক্যাল অ্যাপিয়ারেন্স অফ চেস্ট এক্স হলো 1 থেকে 2 মিলিমিটার অফ মিলের সিডলিং। পোস্ট প্রাইমারি পালমোনারি টিবি, এটা দেখেন। পোস্ট প্রাইমারি ডিজিজ রিফার্স টু এক্সোজেনাস অর এন্ডোজেনাস
reactivation of the TB in a person who has been sensitized earlier exposure. অর্থাৎ আগে একবার টিবি হয়েছিল, পেশেন্ট আবার নতুন করে টিবিতে অ্যাফেক্টেড হয়েছে, কিংবা ভেতরে ডোমিনেন্ট অবস্থায় ছিল, ডরমেন্ট অবস্থায় ছিল টিবি, সেটা আবার রিঅ্যাক্টিভেটেড হয়েছে। সাধারণত এই সব ক্ষেত্রে কোন জায়গায় অ্যাফেক্টেড হয়? আপার লোব অ্যাফেক্টেড হয়, এটা একটু মনে রাখেন। রেডিওলজিক্যালি আমরা ইল ডিফাইন্ড অপাসিফিকেশন পেতে পারি বোথ আপার লোবে, কনসোলিডেশন, ক্যাভিটেশন এগুলোও পেতে পারি। এটা দেখেন প্রাইমারি টিউবারকুলোসিস কিভাবে ছড়ায়। একটা হলো নিজের জায়গা থেকে হায়ালার লিম্ফ নোড, ওই জায়গা থেকে লাং প্যারেনকাইমার অন্য একটা অংশ, ওই জায়গা থেকে প্লুরাতে, সেখান থেকে প্লুরাল ইফিউশন কিংবা ব্লাড ডিসিমিনেশন। ফ্যাক্টর ইনক্রিজিং রিস্ক অফ টিউবারকুলোসিস 4টা স্টার, বিশেষ করে অ্যাসোসিয়েটেড ডিজিজ যেগুলো টিউবারকুলোসিস করে, এইটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। যেমন এইচআইভি পেশেন্ট, ম্যালিগনেন্সি পেশেন্ট ইমিউনোসাপ্রেশনের কারণে, ডায়াবেটিস যাদের আছে, সিলিকোসিসের পেশেন্ট, সিলিকোসিসের সিলিকা মাইক্রোফেজ কিল করে। মাইক্রোফেজই মেইনলি আপনার কমব্যাট করতেছে এগেনস্ট কি বলে টিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম। সো এক্ষেত্রে টিবির চান্স বেড়ে যায়। ম্যাল নিউট্রিশন, বাচ্চাদের ক্ষেত্রে মিজেলস, ভিটামিন এ ডি এর ডেফিসিয়েন্সি, এগুলো। সো মনে রাখবেন এইচআইভি, ডায়াবেটিস, সিকেডি, সিলিকোসিস, ম্যাল নিউট্রিশন, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি এ, রিসেন্ট মিজেলস ইন চিলড্রেন, এগুলো একটু মনে রাখতে হবে। ভিটামিন এ ডি এর অভাবে যেতে হতে পারে, এটা তো মনে রাখতে হবে। ন্যাচারাল হিস্ট্রি অফ আনট্রিটেড প্রাইমারি টিউবারকুলোসিস, 3 থেকে 8 সপ্তাহ পরে টিউবারকুলিন টেস্ট পজিটিভ হবে, 3 থেকে 6 মাসের মধ্যে এটা ছড়ায় পড়বে মেনিনজিয়ার, মিলিটারি, প্লুরাল। 3 বছর পরে দেখা যায় যে বোন জয়েন্টে পর্যন্ত ছড়ায় যেতে পারে। 8 বছর পরে রেনাল টিবি নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো এইগুলো একটু মনে রাখা বেটার। ফিচার অফ প্রাইমারি টিউবারকুলোসিস 3টা স্টার, এগুলো সবই আমরা জানি। যেমন লিম্ফেডিনোপ্যাথি নিয়ে আসতে পারে, কলাপস নিয়ে আসতে পারে। বিশেষ করে কলাপসটা কোন লবে বেশি হয়? রাইট মিডিয়াল লোব, রাইট মিডিল লোব। কনসলিডেশনও তাই, ক্যাভিটেশন হতে পারে। এছাড়া কিছু হাইপার সেন্সিটিভিটি থাকে, যেমন ইরাইথেমা নোডুসাম হতে পারে টিবিতে, ড্যাকটাইলাইটিসও থাকতে পারে। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ প্রাইমারি টিউবারকুলোসিস, এগুলো আমরা অনেকবার পড়ছি, নতুন করে পড়ার কিছু নাই। কাপ, হেমোপ্টাইসিস, পাইরিক্সা অফ আননোন অরিজিন, ওয়েট লস থাকবে, স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স নিয়ে আসতে পারে পেশেন্ট। প্লুরাল টিবি, এক্ষেত্রে যেটা মনে রাখবেন, এক্ষেত্রে এক্সুডেটিক প্লুরাল ইফিউশন থাকবে, লো গ্লুকোজ থাকবে, তারপরে এডিএ এক্ষেত্রে রেজড হবে। এই 3টা কথা মনে রাখলেই হবে। জিআইটি টিবিতে আমরা কি কি ফাইন্ডিং পাই? মেইনলি এটা কোন জায়গায় অ্যাফেক্ট করে? আইলিওসিকিয়াল রিজনে অ্যাফেক্ট করে। এক্ষেত্রে আলট্রা বা সিটিতে কি কি ফাইন্ডিং পাই এটা ইম্পর্টেন্ট, যেমন থিকেন বাউলড ওয়াল, অ্যাবডোমিনাল লিম্ফ নোড, মেসেন্টারিক থিকেনিং এবং অ্যাসাইটিস। এই কয়েকটা ফিচার আমরা পাই অ্যাবডোমিনাল টিবিতে। থিকেন বাউল ওয়াল, অ্যাসাইটিস, মেসেন্টারিক থিকেনিং, অ্যাবডোমিনাল লিম্ফেডেনোপ্যাথি। এটার মেইন ডিফারেন্সিয়াল হলো ক্রনস। ক্রনসের সাথে এখানে মারাত্মক প্রতিযোগিতা হয়, কারণ কি দুইটাই টার্মিনাল আইলিয়ামে হয়, দুইটাই গ্রানুলোমেটাসিলেশন। সো অনেক ক্ষেত্রেই মেডিসিন স্পেশালিস্টরা এক্ষেত্রে কনফিউজড হয়ে যায়। আমাদের দেশে ক্রনসের পেশেন্টরা সাধারণত আগে টিবির ট্রিটমেন্ট পেয়ে নেয়, যখন থেকে টিবির ট্রিটমেন্টও কাজ হচ্ছে না তখন ক্রনসের দিকে যায়। এটা তাহলে আলাদা করব, মানে সহজে আলাদা করার কোনো উপায় নাই? না, সহজে আলাদা করার উপায় নাই। খুবই যদি হয়, ভালো হিস্টোপ্যাথোলজিস্ট হয়, তাহলে ক্যাসিয়াস নেক্রোসিস যদি বলতে পারে, তাহলে ডায়াগনোসিসটা করা যায়। ক্রনসে আসলে হ্যাঁ আর একটা উপায় আছে ডায়াগনোসিস করার। ক্রনসে সব হবে, অ্যাসাইটিস হবে না। ও, ক্রনসে অ্যাসাইটিস হবে না, কিন্তু এমনি অ্যাবডোমিনাল টিবিতেও তো সবসময় অ্যাসাইটিস হবে তা না, মানে ওইসব কেসে একটু ঝামেলা হয়। হ্যাঁ অ্যাসাইটিস হলে শিওর তাহলে টিবি এইরকম আর হ্যাঁ কি। হ্যাঁ শিওর। গ্রানুলোমেটাস ইনফ্লামেশন পাইছেন, অ্যাসাইটিস, আর কোনো কিছু পাওয়ার দরকার নাই। যেমন হায়ালাল নিপ নোড তো এই যে সার্কয়েডোসিসেও থাকে, কিন্তু সার্কয়েডোসিসে কোনো প্লুরাল ইফিউশন থাকে না, টিবিতে প্লুরাল ইফিউশন থাকে। এরকম কিছু ব্যাপার স্যাপার আছে।
পেরিকার্ডিয়াল ডিজিজ, পেরিকার্ডিয়াল ইফিউশন করতে পারে, তারপর কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস করতে পারে। কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের জন্য পালসাস প্যারাডক্সাস, রেস জেভিপি এগুলো পেতে পারি। তারপরে রেস যে যদি কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস হয় সেক্ষেত্রে অনেক সময় হেপাটোমেগালি ডেভেলপ করতে পারে। এগুলো মনে করতে পারেন ভাই, এগুলো কোথায় বুঝবো? পালসাস প্যারাডক্সাস, রেস জেভিপি এগুলো আমরা কার্ডিওলজি পড়ার সময় জানতে পারবো। এবং পেশেন্টের আসলে পেরিকার্ডিয়াল টিবি কিনা, পেরিকার্ডিয়াল কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের তো আরো অনেক কারণ আছে, বা পেরিকার্ডিয়াল ইফিউশনের আরো অনেক কারণ আছে। এটা আমরা ডিস্টিংগুইশ করবো কিভাবে? এই ক্ষেত্রে পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন থাকে, পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন আছে। এই একটা ছবি দেখাই দেয় আপনাদের। জীবনে কত কিছু পেশেন্টের যে দেখছি এবং কালেক্ট করছি, আরো অনেকে অনেক কালেক্ট করছে কিন্তু কেউ তো শেয়ার করে নাই। আয় তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি নাচিবি, ঘিরি ঘিরি যাহিবি গান। ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো যোছনা, সমীরণ বয়ে চলে ফিরে ফিরে ধরে ধরে অরচিত তটিনী। এই যে যেগুলো দেখাচ্ছে না এগুলোই মনে থাকবে পরীক্ষা হলে। আয় তবে সহচরি, হাতে হাতে ধরি ধরি নাচিবি, ঘিরি ঘিরি গাহিবি গান। নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। কই গেল রে? সা সা মে সা সা, पासा जाए हम हम तुम। পাইছি, দাঁড়ান। এই যে পেরিটোবিয়াল যে ক্যালসিফিকেশনের কথা বললাম, পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন, এটাই মনে থাকবে পরীক্ষা হলে এবং এটাই দেখবেন কোনো এক সময় আপনাকে সেভ করবে। দেখেন এটা আমার নিজের ই করা, দেখছেন? এই যে রেড সার্কেল দেওয়াগুলো জায়গাগুলো দেখা গেছে। নর্মালি পেরিকার্ডিয়ামে এরকম থাকবে। দিজ আর কল্ড পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন। এই যে দেখেন এটা ল্যাটারাল ভিউ, দেখছেন? পুরা মিডিয়াস্টিনাম ভরে ফেলেছে। একদম। এবার এই যে এই জায়গাটা দেখেন, লাইনিংটা দেখেন, লাইনিং হুম, লাইনিং। হুম। আমার একদম শক্ত, একদম বোঝা যাচ্ছে যে একটা শক্ত কোনো কিছু একদম। আমি দেখাই দিচ্ছি, না হলে তাও বুঝতে পারবেন না হয়তো। এই যে দেখতে পারতেছেন, এই যে এই জায়গাটা, হুম, 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 হুম। ঠিক ওই আছে? জায়গাটা বেশি সাদা লাগছে। হ্যাঁ, বেশি সাদা লাগতেছে, দিস ইজ ক্যালসিফিকেশন। হ্যাঁ, ক্যালসিফিকেশন খুব বড় একটা মার্কার টিবির। সো পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশন, এটার কথা মাথায় রাখবেন। থার্ড হার্ট সাউন্ডের কথা মাথায় রাখবেন। থার্ড হার্ট সাউন্ড, না সরি, পেরিকার্ডিয়াল ক্যালসিফিকেশনের কথা মাথায় রাখবেন। পালসাস প্যারাডক্সাস, রেস জে ভিপি, হেপাটোস্প্লিনোমেগালির কথা মনে রাখবেন। আর এগুলো ক্লিয়ার হবে পালসাস প্যারাডক্সাস টক্সাস কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসে কি হচ্ছে, এগুলো ক্লিয়ার হবে হেপাটোলজি পড়ার সময়। সিএনএস এ কি হতে পারে? মেনিনজিয়াল টিবি হতে পারে, অল্টার্ড কনসাসনেস থাকতে পারে। বোন অ্যান্ড জয়েন্টে পটস ডিজিজ করতে পারে আমরা জানি, এবং সোয়াস অ্যাবসেস করতে পারে। এটি একটু মনে রাখেন। মেইনলি টিবি বোনসের কোন জায়গাটাকে এফেক্ট করে? থোরাসিক এবং লাম্বার স্পাইন, এটি একটু মাথায় রাখেন। এক্সট্রাপালমোনারি টিউবারকুলোসিসের ফিচার পেরিকার্ডিয়াল ইফিউশন, ক্রেনিয়াল নার্ভ পালসি, তারপর টিউবারকুলোমা স্পেস অকুপাইং লেশন হিসেবে আসতে পারে। তারপরে হাইড্রোকেফালাস নিয়ে প্রেজেন্ট করতে পারে, মেনিনজাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। মেনিনজাইটিস থেকে মেইনলি ক্রেনিয়াল নার্ভ পালসি হয়। লিম্ফ নোড ইনলার্জমেন্ট বা লিম্ফেডিনোপ্যাথি নিয়ে আসতে পারে।
তারপরে ক্রনিক ব্যাক পেইন, কাইফোসিস, কট কম্প্রেশন নিয়ে আসতে পারে। তারপরে সোয়াস অ্যাবসেস নিয়ে আসতে পারে, এক্সুডেটিভ অ্যাসাইটিস নিয়ে আসতে পারে, রেনাল ইনভলভমেন্ট হলে হেমাচিউরিয়া নিয়ে আসতে পারে। এবিসিডি কি হয়েছে? সোয়াস অ্যাবসেসের কথাটা মনে রাখেন, হ্যাঁ, ক্রনিক ব্যাক পেইনের কথা মনে রাখেন, পেরিকার্ডিয়াল ইফিউশন কনস্ট্রিক্ট পেরিকার্ডিটিসের কথা মনে রাখেন, ক্রেনিয়াল নার্ভ পালসির কথা মনে রাখেন। টিবি সব জয়েন্টকে অ্যাফেক্ট করতে পারে, তবে মোস্ট কমনলি হিপ এবং নি জয়েন্ট অ্যাফেক্টেড হয়। এক রকমের আর্থোপ্যাথি টিবির পেশেন্টের দেখা যায় ডিউ টু ইমিউনোলজিক্যালি হাইপার মেডিটেশন বা মেডিয়েটেড পনসেস আর্থ্রোপ্যাথি, নামটা মনে রাখেন, শুধু পড়তে হবে না। পনসেস আর্থ্রোপ্যাথি ইজ অ্যান ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড polyarthritis that usually resolves within 2 months of the uh, treatment commencement. জেনিটোইউরিনারি টিবি, এরা স্টেরাইল পায়োরিয়া নিয়ে আসতে পারে, এটুকু মনে রাখতে হবে। ইনভেস্টিগেশন আপনাদের ভেতরে কিছুই পড়তে হবে না, জাস্ট মনে রাখেন জিন এক্সপার্ট অফ দ্য স্পুটাম কোরিয়াম, জিন এক্সপার্ট অফ দ্য স্পুটাম কোরিয়াম। A diagnosis of smear negative TB may be considered in advance of culture if chest X-ray appearance are typically of TB. অর্থাৎ চেস্ট এক্সরে সাজেস্ট করতেছে এটা টিবি, বাট কালচারে বা ইতে আসতেছে না, জিন এক্সপার্টে আসতেছে না, এটা হতে পারে, তখন আমরা এটাকে স্মিয়ার নেগেটিভ টিবি বলি। তো এই যে আমরা কি করতেছি এখানে, জিন এক্সপার্ট করি, এবং জিন এক্সপার্ট এমন জিনিস যে 2 ঘন্টার মধ্যে আহ, করতে পারে, টিবি ডিটেক্ট করতে পারে। শুধু তাই না, জিন এক্সপার্টের আরেকটা সুবিধা আছে, সে রিফাম্পিসিন রেজিস্টেন্স আছে কিনা সেটাও বের করে ফেলতে পারে জিন এক্সপার্ট। সো জিন এক্সপার্ট দিয়ে এক হলো টিবি ডায়াগনোসিস তো করতেছি আমরা, এর সাথে আমরা রিফাম্পিসিন রেজিস্টেন্স আছে কিনা এটাও বুঝতে পারি। Drug sensitivity tests, molecular tests are increasingly used to provide drug sensitivity testing. এক্ষেত্রে আমরা কোন ড্রাগ সেন্সিটিভ টেস্ট করি? লাইন প্রব অ্যাসে নাম, এটা মনে রাখলেই হবে। এটা আইসোনিয়াজেড, রিফাম্পিসিন দুটো রেজিস্ট্যান্স বুঝতে পারি আমরা এটা দিয়ে। লাইন প্রব অ্যাসে। আর যদি বলে যে জিন এক্সপার্ট কার রেজিস্ট্যান্স দেখতে পারে, এটা আসার সম্ভাবনায় বেশি, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে রিফাম্পিসিনের কথা। ম্যানেজমেন্ট, এই যে ইন্টেন্সিভ ফেজ হলো 2 মাস, কন্টিনিউশন ফেজ হলো 4 মাস। ইন্টেন্সিভ ফেজ হলো আমরা জানি আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, পাইরিজিনামাইড, ইথামবিউটাল ফর 2 months, আর কন্টিনিউশন ফেজ হলো 4 months অফ আইসোনিয়াজাইড অ্যান্ড রিফাম্পিসিন। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, মেইন অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, এই চার থেকেই প্রশ্ন বেশি আসতে দেখা যায়। যেমন বলবে আইসোনিয়াজাইডের মেকানিজম অফ অ্যাকশন কি, রিফাম্পিসিনের মেকানিজম অফ অ্যাকশন কি। যেমন রিফাম্পিসিনের মেকানিজম অফ অ্যাকশন কিন্তু এখানে একটু আছে, ডিএনএ ট্রান্সক্রিপশন বলা আছে, কিন্তু এরা মেইনলি আরএনএ সিনথেসিসকে ইনহিবিট করে। পাইরিজিনামাইডেরটা জানি না, ইথামবিউটালেরটা বলা আছে সেলুলার সিনথেসিস ইনহিবিট করে। মেজর অ্যাডভার্স ইফেক্ট, আইসোনিয়াজাইড হলো পেরিফেরাল নিউরোপ্যাথি, রিফাম্পিসিন হেপাটাইটিস র্যাশ, পাইরিজিনামাইড হেপাটাইটিস, হাইপারইউরেসিমিয়া, ইথামবিউটাল হলো রেট্রোভালভার নিউরাইটিস। এখানে আমি কিছু কথা বলি, এর মধ্যে সবচেয়ে হেপাটোটক্সিক কোনটা? পাইরিজিনামাইড, এটা লিখে রাখেন। সবচেয়ে হেপাটোটক্সিক হলো পাইরিজিনামাইড। নিউরোপ্যাথি করতেছে আইসোনিয়াজিড, এবং এটা হাইপার ইউরোসিমিয়া করে, সো পেশেন্ট মে বি প্রেজেন্টেড উইথ গাউট। আর রিফাম্পিসিনের এখানে দেখেন আরেকটা জিনিস, সেটা অনেক সময় হিমোলাইটিক অ্যানিমিয়া নিয়ে আসে, এটাও মাথায় রাখতে পারেন। আইসোনিয়াজাইডের এই নিউরোপ্যাথি আমরা প্রিভেন্ট করতে পারি কিভাবে? বাই অ্যাডিং পাইরিডক্সিন। আর ইথামবিউটল যেটা করে রেট্রোভালভার নিউরাইটিস, সো ভিজুয়াল অ্যাকুইটি,
বা কালার ভিশন এক্ষেত্রে আমাদের চেঞ্জ হয়। রিফাম্পিসিন হলো সাইটোক্রোম P4550 ইনডিউসার, সো সে সব ড্রাগের মেটাবলিজম বাড়ায়। ওসিপি, স্টেরয়েড, ওয়ারফেরিন সব ড্রাগের মেটাবলিজম বাড়ায়, কন্ট্রাসেপটিভ ফেইলিওর হয় অনেক ক্ষেত্রে। ইথামবিউটাল ভিজুয়াল অ্যাকুইটি নষ্ট করে। টিবি মেডিকেশন কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে সেফ, এটা মাথায় মাথায় রাখতে হবে। হেপাটাইটিস কারা কারা করে? রিফাম্পিসিন, আইসোনিয়াজাইড এবং পাইরিজিনামাইড। স্টেরয়েড কোন কোন ক্ষেত্রে আমরা দেব? মেনলি মেমব্রেন ইনভলভমেন্ট গুলো, লাইক সিএনএস ডিজিজ যদি হয়, আর সিএনএস ডিজিজ যদি হয় এবং পেরিকার্ডিয়াল ডিজিজ যদি হয়, সেক্ষেত্রে আমরা স্টেরয়েড দেই। কনস্ট্রাকটিভ পেরিকার্ডিটিস এবং সিএনএস ডিজিজ লাইক মেনিনজাইটিস এর ক্ষেত্রে আমরা এটা দিতে পারি। তারপর ইফেক্টিভ অফ থেরাপি ফর পালমোনারি টিবি ইজ অ্যাসেসড বাই ফার্দার sputum analysis at 2 months to ensure sputum culture conversion. If the patient is still producing sputum, if sputum is culture positive at 2 months, repeat sputum should be obtained at month 3. হ্যাঁ, হ্যালো হ্যালো। হুম। আচ্ছা দোস্ত, 5 মিনিট লাগবে, 5 মিনিট। আচ্ছা, আমি এর মধ্যে যেতে পারবো, সমস্যা নেই। ওকে, 1 2 একটা দাঁড়ালেই হয়, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, যাই হোক, ইফেক্টিভনেস অফ থেরাপি দেখার জন্য আমরা 2 মাস এবং 3 মাসে স্পুটাম প্রোডাকশন, মানে স্পুটাম টেস্ট করি। যদি সেটা নেগেটিভ আসে তাহলে, মানে যদি এখনো দেখি যে স্পুটাম পজিটিভ, তখন আমরা চিন্তা করি যে এটা ট্রিটমেন্ট ফেলিওর। মানে ট্রিটমেন্ট ফেলিওরের ফাইনাল ভার্ডিক যদি দিতে চান, তাহলে আবার কথা আছে যে স্পুটাম কালচার করে আপনি 5 মাসে, ট্রিটমেন্ট পাওয়ার 5 মাস পরেও যদি দেখেন আপনার পজিটিভ স্পুটাম আসছে, তাহলে আপনাকে মনে করতে হবে যে ট্রিটমেন্ট ফেলিওর। কিন্তু যদি দেখেন 2 এবং 3 মাসে স্পুটাম এখনো পজিটিভ আসতেছে, সেক্ষেত্রে আমরা ড্রাগ সেন্সিটিভিটি টেস্ট করব। আর 5 মাসেও যদি আমরা পজিটিভ পাই, তাহলে ট্রিটমেন্ট ফেলিওর। এটা আমরা মাথায় রাখবো। ল্যাটেন্ট টিবি কিভাবে ডায়াগনোসিস করি? ইগরা দিয়ে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসছিল, এমটি এবং ইগরা দিয়ে। এক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন কি ল্যাটেন্ট টিবির? 3 মাস আইসোনিয়াজাইড ও রিফাম্পিসিন, আর শুধু আইসোনিয়াজাইড ফর 6 মান্থ। ইগরা কেন ভালো? টিউবারকুলিন টেস্ট মে বি অ্যাসোসিয়েটেড উইথ ফল পজিটিভ রেজাল্ট লাইক বিসিজি ভ্যাকসিনেশন। বিসিজি ভ্যাকসিনে একটা লাইভ অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন, এটা কিন্তু আমাদের টিউবারকুলোসিসের এগেনস্টে প্রোটেকশন দেয় না। এটা জাস্ট ওভারওয়েলমিং যে টিউবারকুলোসিস আছে, ডিসেমিনেটেড টিউবারকুলোসিস, এটা থেকে আমাদের সাপোর্ট করা, যেমন টিউবারকুলার মেনিনজাইটিস। ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবির ক্ষেত্রে আমরা কোন সময় বলবো? যখন অ্যাটলিস্ট আইসোনিয়াজাইড এবং রিফাম্পিসিন, মানে ফার্স্ট লাইন এজেন্টগুলোর মধ্যে অ্যাটলিস্ট যখন আইসোনিয়াজাইড এবং রিফাম্পিসিন রেজিস্ট্যান্ট থাকবে, তখন আমরা এমডিআর টিবি বলবো। আর এক্সডিআর টিবি হলো রিফাম্পিসিন আইসোনিয়াজাইড এর সাথে সেকেন্ড ক্যাটাগরি যারা আছে, একটা কুইনোনল, তার সাথে যদি রেজিস্ট্যান্স থাকে, অর্থাৎ আইসোনিয়াজাইড রিফাম্পিসিন থাকলে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স, এর সাথে যদি কুইনোনল এবং সেকেন্ড লাইন একটা ইনজেক্টেবল ড্রাগ রেজিস্ট্যান্ট থাকে, তাহলে এক্সডিআর টিবি। এগুলো লাগবে না। কমপ্লিকেশন অফ পালমোনারি টিউবারকুলোসিস মনে রাখবেন 4টা স্টার, যেমন ব্রঙ্কিয়েক্টেসিস, ম্যাসিভ হেমোরাইসিস, কর পালমোনারি হতে পারে, ফাইব্রোসিস হতে পারে, ইমফাইসমা হতে পারে, কোলাপস হতে পারে, অ্যাসপারজিলোমা হতে পারে, প্লুরাল থিকেনিং হতে পারে। নন পালমোনারি কমপ্লিকেশনের মধ্যে এন্টারাইটিস হতে পারে, অ্যানোরেক্টাল ডিজিজ হতে পারে, অ্যামাইলয়েডোসিস হতে পারে, যে কোনো ইনফ্লামেটরি ডিজিজ থেকে অ্যামাইলয়েডোসিস হতে পারে। এমপাইমা হয়ে, এমপাইমার ব্রাস্ট হয়ে যেতে পারে চেস্ট ক্যাভিটির নিচে, যেটাকে আমরা এমপাইমা নেসেসিটেন্স বলি। সো এগুলো মনে রাখবেন। নন পালমোনারি কমপ্লিকেশনের মধ্যে এমপাইমা নেসেসিটেন্স, ল্যারিনজাইটিস, হোর্সনেস অফ ভয়েস নিয়ে আসতে পারে ল্যারিনজাইটিস এর পেশেন্ট। টিবির পেশেন্ট হোর্সনেস অফ ভয়েস নিয়ে আসছে।
অ্যানোরেক্টাল ডিজিজ, অ্যামাইলোইডোসিস, পনসেট সাস্ট্রোপ্যাথি, এইগুলো মনে রাখলেই হবে। এই পর্যন্ত আপনাদের পড়া। থ্যাংক ইউ।